তো ক্লাস 10-এর রাশিবিজ্ঞানে আমাদের রয়েছে 4টে কোষে দেখি। 26.1, 26.2, 26.3, 26.4। এখন আমাদের হবে 26.1। রাশিবিজ্ঞানে আমাদের এই তিনটে জিনিস শিখতে হবে। মধ্যগামিতা মাপক কাকে বলে এবং মধ্যগামিতা মাপক তিন ধরনের হয়: গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান। গড়কে ইংরেজিতে বলা হয় মিন, মধ্যমাকে ইংরেজিতে বলা হয় মিডিয়ান, সংখ্যাগুরু মানকে ইংরেজিতে বলা হয় মড। আমাদের প্রথম চ্যাপ্টারে শিখতে হবে গড় কাকে বলে এবং গড় কীভাবে নির্ণয় করতে হয়। গড় পাওয়া যাবে আমাদের দু ধরনের। গড় দু ধরনের পাওয়া যাবে। এক নম্বর হচ্ছে যৌগিক গড় বা অ্যারিথমেটিক মিন, দ্বিতীয় নম্বর হচ্ছে ভারযুক্ত গড় বা ওয়েটেড মিন। এবং আমাদের গড় নির্ণয়ের পদ্ধতি তিনটে শিখতে হবে: প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি এবং ক্রমবিচ্যুতি পদ্ধতি। এই তিনটেই রয়েছে আমাদের প্রথম চ্যাপ্টারে। প্রথমে একটুখানি বুঝবার চেষ্টা করা হোক যে রাশিবিজ্ঞান জিনিসটা অ্যাকচুয়ালি কী, রাশিবিজ্ঞান জিনিসটা কেন পড়ানো হয়। রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স এই কথাটার মানে হচ্ছে কোনো একটা বিশাল মাপের কোনো একটা জিনিসের তথ্য বুঝতে আমরা ছোট কোনো একটা পরিমাপের পরিমাপ করব। মানে কি, ধরো একটা বিশাল বড় একটা পুকুর রয়েছে, তাতে অনেক মাছ রয়েছে, বহু মাছ রয়েছে, বিশাল আয়তনের একটা পুকুর। আমরা যদি চাই যে এখানে কতগুলো মাছ রয়েছে সেটা যদি কাউন্ট করতে চাই, আমরা কীভাবে কাউন্ট করতে হবে? টোটাল পুকুরের সমস্ত মাছকে কাউন্ট করতে হবে। কিন্তু রাশিবিজ্ঞানে কী করা হয়? ছোট একটা অংশের জল আমরা তুলে নিলাম, দেখলাম যে তাতে কতগুলো মাছ রয়েছে। এখানে ধরলাম দেখা গেলো 3টে মাছ রয়েছে। 1 লিটার জল এখানে দেখা গেলো আমরা হয়তো 1 সেন্টিমিটার স্কোয়ার, 1 সেন্টিমিটার স্কোয়ার এতটা এলাকার জলকে আমরা তুলে নিয়েছি। সেখানে দেখছি যে 3টে মাছ রয়েছে। আর আমরা হয়তো জানি যে 200 বর্গমিটার এলাকার জুড়ে এই পুকুরটা রয়েছে। 1 সেন্টিমিটার স্কোয়ারে যদি 3টে মাছ থাকে, তাহলে 200 বর্গমিটারে কত মাছ থাকবে সেইভাবে করে আমরা কাউন্ট করতে পারি। 1 সেন্টিমিটার স্কোয়ারে যদি 3টে মাছ থাকে, তাহলে 200 বর্গমিটারে কতগুলো মাছ থাকবে। এভাবে করে আমরা নির্ণয় করে নিলাম টোটাল পুকুরে কতগুলো মাছ থাকবে। আমরা কী করতে গেলাম না, টোটাল পুকুরের মাছ আমরা এক এক করে কাউন্ট করতে গেলাম না। টোটাল পুকুরটাতে একটা করে মাছ আমরা কাউন্ট করতে গেলাম না। ছোটো একটা এলাকার মাছ আমরা কাউন্ট করে নিলাম। ছোটো এলাকার মাছকে কাউন্ট করে নিলাম, দিয়ে আমরা ঐকিক নিয়মে আমরা বার করে নিলাম যে তাহলে টোটাল পুকুরে তাহলে এতগুলো মাছ থাকতে পারে, অ্যাপ্রক্সিমেট এতগুলো মাছ থাকতে পারে, তারই ধারে কাছে থাকবে। ঠিক আছে? অথবা ধরো দুটো দোকান রয়েছে, এটা একটা দোকান আর এটা একটা দোকান, এখানেও লাভ হচ্ছে এখানেও লাভ হচ্ছে। আমরা জানতে চাইছি কোন দোকানটাতে বেশি লাভ হচ্ছে। এখানে হয়তো 1 মাসের একটা তথ্য দেখে নিলাম, এখানে 1 মাসের একটা তথ্য দেখে নিলাম, দুটো মাসের তথ্য আমরা তুলনা করলাম কোনটাতে বেশি লাভ হচ্ছে। এখানে 1 মাসের তথ্যতে আমরা গড়টাকে নির্ণয় করলাম, এখানে 1 মাসের তথ্যতে আমরা গড়টাকে নির্ণয় করলাম। দুটোতে গড়টাতে দেখা গেলো এই দোকানের গড়টা বেশি। মানে কি, প্রত্যেক দিনে এইখানে বেশি সেল হচ্ছে, তার মানে এই দোকানে বেশি লাভ হচ্ছে। এইভাবে করে আমরা সমস্ত তথ্যকে কাউন্ট না করে আমরা নির্দিষ্ট একটা ছোটোখাটো একটা জিনিসের তথ্যকে আমরা কাউন্ট করে আমরা টোটাল একটা অ্যাপ্রক্সিমেট একটা ভাবনা চিন্তা দিতে পারি। ঠিক আছে? এটাই হচ্ছে রাশিবিজ্ঞানের কাজ। তো এখন আমাদের গড় নির্ণয়টা তাহলে শিখতে হবে। গড় আমরা ছোটোবেলা থেকে নির্ণয় করা শিখে আসছি। ছোটোবেলা থেকে আমরা গড় নির্ণয়ের যে পদ্ধতিটা শিখে আসছি সেটাকে বলা হয় যৌগিক গড় বা অ্যারিথমেটিক মিন। ঠিক আছে? আমরা ছোটোবেলা থেকে এই পদ্ধতি গড় নির্ণয় করা শিখে আসছি, যৌগিক গড় বা অ্যারিথমেটিক মিন। এখানে আমাদের অ্যারিথমেটিক মিনও শিখতে হবে। এবং দ্বিতীয় নম্বর আরেক ধরনের গড় পদ্ধতি শিখতে হবে, সেটাকে বলা হয় ওয়েটেড মিন বা ভারযুক্ত গড়। আমরা প্রথমেই বলেছি যে গড় আমাদের দু ধরনের হবে। এক নম্বর হচ্ছে যৌগিক গড় বা অ্যারিথমেটিক মিন, যেটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি। দ্বিতীয় নম্বর হচ্ছে ভারযুক্ত গড় বা ওয়েটেড মিন, এটা আমাদের শিখতে হবে। এবং গড় নির্ণয়ের আমাদের 3টে পদ্ধতি শিখতে হবে: প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি এবং ক্রমবিচ্যুতি পদ্ধতি। এবং আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে যে সামেশন সাইন জিনিসটা কি, সামেশন সাইন কীভাবে ইউজ করতে হয় সেটা আমাদের বুঝতে হবে। এবং অঙ্ক এবার শুরু হচ্ছে। বইটাকে সাথে নিয়ে বসলে ভালো, বইটাকে সাথে নিয়ে বসলে জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। প্রথমে এখানে বিমল কাকার চায়ের দোকানের তথ্যের গড়টাকে নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে এটা যৌগিক গড় পদ্ধতিতে নির্ণয় করা হয়েছে, মানে কি জাস্ট যোগ করে ভাগ করে দেওয়া। বিমল কাকার দোকান মানে এইগুলো, প্রথমের ছকটা। বিমল কাকার দোকান মানে এগুলো। প্রথম দিন লাভ হয়েছে 321 টাকা, দ্বিতীয় দিন 352, তৃতীয় দিন 388, এইভাবে করে করতে বিভিন্ন দিনের বিভিন্ন রকম মান দেওয়া আছে। তার মানে আমরা কী করব,
প্রত্যেক দিনের লাভগুলো লিখবো 321 প্লাস 352 প্লাস এগুলো টোটাল যোগ করবো 321, 388, 410, 480 সমস্ত যোগ করে যাবো, বাই হচ্ছে 30। সেটাই হলে আমাদের কী হয়ে যাবে, সেটাই হচ্ছে আমাদের প্রত্যেক দিনের লাভ, সেটাই গড়, তাই তো? সেটাই হচ্ছে আমাদের কী হবে, যৌগিক গড় হবে। সেরকমই এখানে করা হয়েছে, দেখো যে 321, 352, 300 যোগ করে দেওয়া হয়েছে, বাই 30, সেটাই হচ্ছে লাভ। এটাকে কী বলা হচ্ছে, অ্যারিথমেটিক মিন। এটা কি বলা হচ্ছে অ্যারিথমেটিক মিন। তাহলে সূত্রটা কী হলো, সবগুলো জাস্ট যোগ করা হবে, বাই হচ্ছে সংখ্যাটা দিয়ে ভাগ করা হবে। সেটা কি এখানে কীভাবে লেখা হয়েছে, x1 x2 x3 এগুলো হচ্ছে টার্ম, x1 x2 প্লাস x3 প্লাস xn অবধি যোগ করে দেওয়া হয়েছে, বাই হচ্ছে n দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। মানে ধরো 30টা টার্ম রয়েছে, 30 দিন ছিল, 30টা টার্ম রয়েছে, মানে কি x1 প্লাস x2 প্লাস x3 এভাবে যোগ করতে করতে x30 অবধি যাবে, বাই 30। x1 এর মান কত, x1 এর মান এখানে 321 ছিল, এবং x1 এর মান ছিল 321, প্রথম দিন লাভ হয়েছিল 321, মানে কি x1 মানে হচ্ছে 321, তারপর হচ্ছে x2 মানে হচ্ছে 352, x2 মানে হচ্ছে 352, x3 মানে হচ্ছে 388, এগুলো সবগুলো যোগ করে দেওয়া হচ্ছে, বাই হচ্ছে n দিয়ে ভাগ করা হচ্ছে, n মানে কি, n মানে হচ্ছে 30, 30 দিনের হিসাব। যেগুলো আমরা করে আসতাম ছোটোবেলা থেকে, সেগুলোকে আমরা এরকমভাবে জাস্ট লিখেছি, এরকমভাবে লিখেছি। এবার আমাদের বুঝতে হবে আরেকটা জিনিস আমাদের বুঝে নিতে হবে, সেটা হচ্ছে সামেশান কাকে বলে। সামেশান চিহ্নটা কীভাবে লেখা হয়, এই যে এই জিনিসটাকে যখন লেখা হয়েছে ভালো করে দেখবে, জিনিসটা বোঝবার জিনিস। গড় আমাদের কী হলো, গড়টাকে আমরা এরকমভাবে লিখি, মাথার উপর এরকমভাবে গড় লিখি, এরকমভাবে মাথার উপর বার দিয়ে আমরা গড় লিখে থাকি, ঠিক আছে। এবারে সামেশান কথার মানে হচ্ছে যোগ, ঠিক আছে, এটার মানে হচ্ছে যোগ, এইরকমভাবে সামেশান চিহ্ন লেখা হয়, এটার মানে হচ্ছে যোগ চিহ্ন। এটার মানে কি, x1 প্লাস x2 প্লাস x3 এগুলো সব যোগ করা হয়েছে, তো xn অবধি যোগ করা হয়েছে, এটাকে আমরা কীরকমভাবে লিখতে পারি, সামেশান xi। সামেশান xi মানে কি, সামেশান xi মানে হচ্ছে, ধরো আই হচ্ছে এখানে 1 থেকে n অবধি, আই হচ্ছে 1 থেকে n অবধি, মানে হচ্ছে এটার মানে কি হবে, x1 প্লাস x2 প্লাস ডট ডট করে xn অবধি, মানে জাস্ট আই এর জায়গায় এখানে যা যা রয়েছে এই টার্মটাকে ভালো করে লক্ষ্য করো, এই টার্মটাকে ভালো করে লক্ষ্য করো। এটার মানে কি হবে, এক্সের জায়গায় প্রথমে হচ্ছে 1 থেকে n অবধি যাবে, নিচে 1 রয়েছে উপরে n রয়েছে, মানে আই এর মান 1 থেকে n অবধি হয়ে যাবে, এবং এইটার মানে হচ্ছে যোগ হবে, যোগ সাইন বসবে। মানে কি, প্রথমে আই হচ্ছে 1 থেকে n অবধি যাবে, মানে কি x1 x2 x3 x4 এভাবে ডট 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 xn অবধি যাবে, এবং এই সামেশান সাইনটার মানে কি, মাঝখানে সব যোগ চিহ্ন বসবে, এই যে যোগ চিহ্ন বসবে, সমস্ত যোগ চিহ্ন হয়ে যাবে। তার মানে কি, এটার মানে কি বোঝালো তাহলে, x1 প্লাস x2 প্লাস x3 থেকে ডট 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 xn অবধি, মানে x1 থেকে xn অবধি যোগ করাটাকে এরকমভাবে লেখানো হয়েছে। আর হচ্ছে বাইরে হচ্ছে 1/n, 1/nটাকে যেন বাইরে লিখে দেওয়া হয়েছে, এটা তো বাইরে ভাগ করা হচ্ছে। এটার মানে হচ্ছে এই টার্মটার মানে হচ্ছে, এই যে এই টার্মটার মানে হচ্ছে যোগটা, এই জিনিসটাকে লেখা হয়েছে এইরকমভাবে, এবং এনটাকে লেখা হয়েছে ওই যে 1/n করে, ঠিক আছে। এটি হচ্ছে সামেশান সাইনের অর্থ। এখানে দেখো কী লেখা আছে, সামেশান কথার অর্থ হচ্ছে সমষ্টি, এই যে সামেশান একটি গ্রিক বর্ণ, এটাকে বলা হয় ক্যাপিটাল সিগমা, যার অর্থ হচ্ছে সমষ্টি, ঠিক আছে। যেমন এখানে আরও একটা জিনিস লেখা হয়েছে, দেখো এই জিনিসটা মানে কি বোঝায়, প্রথমে আমাদের আই এখানে কী লেখা আছে, আই হচ্ছে 1 থেকে 10 অবধি, মানে কি আই এর মান 1 থেকে 10 অবধি যাবে, মানে কি 10 ইন্টু 1, 10 ইন্টু 2, 10 ইন্টু 3, এভাবে ডট ডট করতে করতে কত অবধি যাবে, 10 ইন্টু 10 অবধি যাবে। এবং সামেশান সাইন রয়েছে, মানে কি মাঝখানে সাইন প্লাস প্লাস করে বসে যাবে, 10 ইন্টু 1 প্লাস 10 ইন্টু 2 প্লাস 10 ইন্টু 3 দিয়ে এভাবে করে 10 ইন্টু 4, 10 ইন্টু 4 এভাবে করে করতে করতে 10 ইন্টু 10 অবধি যাবে। সেটা দেখুন এখানে করা আছে, সেটা দেখুন লিখে দেওয়া আছে, এই যে ঠিক আছে, 10 ইন্টু 1, 10 ইন্টু 1, 10 ইন্টু 2 ডট ডট 10 ইন্টু 10 অবধি গেছে, যে 10 ইন্টু 15 হয়ে গেছে, এদের হিসাব করলে মোটামুটি এটা আসবে। এখানেও যেমন আরেকটা উদাহরণ দেওয়া আছে, এই যে এই কথাটার মানে কী হবে, এই কথাটার মানে কি, আই হচ্ছে 1 থেকে 10 অবধি আছে, মানে কি x1 x2 x3 এভাবে ডট ডট x10 অবধি যাবে, এবং সামেশান সাইন রয়েছে, মানে কি সবার সামনে প্লাস প্লাস করে বসবে, সব এগুলোর মানে হচ্ছে সমস্ত প্লাস হয়ে রয়েছে। তবে সেই জিনিস এখানে করা হয়েছে, এক্স হচ্ছে আই এর মান 1 2 3 4 5 6 7 8 9 10 বসানো হয়েছে, এবং সমস্ত হচ্ছে যেহেতু সামেশান রয়েছে সমস্ত প্লাস, তার মানে কি, এটার মানে কি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট x10 অবধি যোগ হচ্ছে। তো যৌগিক গড় কীভাবে নির্ণয় করা হবে সেটা আমাদের বোঝা গেল। এবার আমাদের বুঝতে হবে যে ভারযুক্ত গড় কাকে বলে। প্রথমে বলেছিলাম গড় দু ধরনের হবে, এক নম্বর হচ্ছে যৌগিক গড়, দ্বিতীয় নম্বর হচ্ছে ভারযুক্ত গড়। এবার আমাদের বুঝতে হবে যে ভারযুক্ত গড় বলতে কী বোঝানো হয়। ভারযুক্ত গড়ও কিন্তু অ্যাকচুয়ালি এক ধরনের যৌগিক গড়ই, ঠিক আছে।
ভারযুক্ত গড় অ্যাকচুয়ালি এক ধরনের যৌগিক গড়ই, যেটা হচ্ছে অবিন্যস্ত গ্রুপের যৌগিক গড় নির্ণয় করা হবে। নির্ণয় পদ্ধতিটা একটুখানি আলাদা, সেটা এখন আমাদের বুঝতে হবে। একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। এখানে উদাহরণটা দেওয়া আছে, অশোক কাকিমার চায়ের দোকানের লাভের পরিসংখ্যার আমাদের অবিন্যস্ত তত্ত্বে যৌগিক গড় নির্ণয় করতে বলেছে। এই কথাটা যখন লেখা থাকবে তখনই বুঝতে হবে যে এটা আমাদের ভারযুক্ত গড় নির্ণয় করতে বলেছে। অবিন্যস্ত তথ্যের যৌগিক গড় মানেই হচ্ছে ভারযুক্ত গড়। কীভাবে নির্ণয় করতে হয়, এটা ছিল আমাদের আশোক কাকিমার চায়ের দোকানের ছক। প্রথম দিন 315, তারপর দিন 420, তারপর দিন 480, তারপর দিন 530, এবার করে 30টা দিনের দেওয়া আছে তথ্যটা। প্রথমে আমাদের এই ধরনের পদ্ধতিতে করবার জন্য, ভারযুক্ত গড় নির্ণয় করার জন্য আমাদের প্রথমে ছকে সাজাতে হবে। মানে কি, প্রথমে আমাদের দেওয়া হয়েছে লাভের পরিমাণ, দ্বিতীয় নম্বর হচ্ছে দিন সংখ্যা। এইভাবে করে ছকটা আমাদের তৈরি করতে হবে। ছকে কি করা হয়েছে, লাভের পরিমাণ 315 টাকা। 315 টাকা কতদিন লাভ হয়েছে দেখো, 315, এখানে একটা 315 আছে, আবার এখানেও দেখো একটা 315 রয়েছে। তার মানে কি, দুদিন লাভ হয়েছে 315 টাকা করে, তাই না? দিন সংখ্যা এখানে 2 লেখা দেওয়া হয়েছে। তারপর 360 টাকা, 360 টাকা কতদিন লাভ হয়েছে, এখানে 360 টাকা এক দিন, তারপর হচ্ছে 360 দুদিন, তারপরে এভাবে করে গুনে গুনে দেখবে, দেখা যাবে যে পাঁচ দিন রয়েছে। ঠিক আছে, গুনে গুনে দেখলে দেখা যাবে 5 দিন রয়েছে। দেখো 4টা, এখানে 5টা, এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 5 দিন রয়েছে। 1 নম্বরে 420 টাকার পাওয়া যাবে 5 দিনের। 440 টাকা দেখা যাবে লাভ হয়েছে 2 দিন। 485 টাকা হয়েছে 3 দিন। 480 টাকা 4 দিন। 530 টাকা 5 দিন। 580 4 দিন। এভাবে করে লিখে দিতে হবে। ঠিক আছে, যে তথ্যটা দেওয়া থাকবে সেটাকে এরকম ভালোভাবে দেখে দেখে লিখতে হবে। 315 টাকা কতদিন হয়েছে, 360 টাকা কতদিন হয়েছে, 420 টাকা কতদিন হয়েছে, এভাবে লিখে দেওয়া হলো। টোটাল তাহলে কতদিনের হলো, 2 + 5 + 5 + 2 + 3, টোটাল মানে 30 দিনের তথ্য এখানে পাওয়া যাবে। এখানে 30 দিন, টোটাল দিন হচ্ছে 30। এবার সেটাকে আমাদের এরকমভাবে ছকে সাজাতে হবে। এই তথ্যটাকে এরকমভাবে ওই ছকটা থেকে, উপরের ছকটা থেকে যে অবিন্যস্ত যে তথ্যটা ছিল, সেখান থেকে আমরা এরকমভাবে ছকটা তৈরি করলাম। এবারে এই যে ছকটাকে তৈরি করেছি, সেই ছকটাকে আমরা এরকমভাবে সাজাবো। এই সাজানোটা কী আছে, প্রথমে আছে লাভের পরিমাণ, দ্বিতীয় নম্বরে দিন সংখ্যা, তৃতীয় নম্বর আছে দিন সংখ্যা গুণিত লাভের পরিমাণ। মানে লাভের পরিমাণকে আমরা এক্সআই দ্বারা ডিনোট করছি, এক্সআই। ঠিক আছে, আমরা যখন অ্যারিথমেটিক মিন আমরা যখন নির্ণয় করেছিলাম, তখন আমরা এক্সআই বলেই করেছিলাম, x1 x2 + x3 এভাবে ডট ডট করে করেছিলাম। এক নম্বরে এখানে লাভের পরিমাণটাকে, প্রত্যেকদিন লাভের পরিমাণটা এক্সআই বলে ধরছি, এবং দিন সংখ্যাটাকে আমরা এফআই বলে ধরছি। F1 মানে হচ্ছে 2, F3 মানে হচ্ছে 5, F2 মানে হচ্ছে 5, F3 মানে হচ্ছে 5, এভাবে করে করা আছে। ঠিক আছে, দিন সংখ্যাগুলো প্রত্যেকদিন, মানে এই পরিমাণ টাকাটা কতদিন লাভ হয়েছে, 315 টাকা আসছে 2 দিন, 360 টাকা হয়েছিল 2 দিন, এইভাবে 360 টাকা হয়েছে 5 দিন, এইভাবে করে সাজানো হয়েছে। এবারে তৃতীয় নম্বর যে ছকটা, সেখানে আছে এক্সআই ইন্টু এফআই, মানে হচ্ছে এক্সআই ইন্টু এফআই, মানে এই দুটো জাস্ট গুণ করে লিখতে হবে। 315 ইন্টু 2, মানে এখানে লেখা হয়েছে কত, 630, গুণ করা হয়েছে 630 লেখা হয়েছে। 360 ইন্টু 5 1800, 420 ইন্টু 5 2100, এইভাবে করে ছকটা এইভাবে করে গুণ গুণ করে করে লিখতে হবে এক্সআই এফআই। এই ছকটা হচ্ছে এক্সআই ইন্টু এফআই এর। ঠিক আছে, এরপর আমাদের এইগুলো সব যোগ করতে হবে, যোগ করে এখানে লেখা হবে, এইগুলো সব যোগ করতে হবে, যোগ করে এখানে 30 আসবে। তারপরে এই জিনিসটাকে এটাকে দিয়ে ভাগ করতে হবে, সেই জিনিস এখানে করা হয়েছে। দেখো নিচে এখানে যেটা হয়েছে সেটা উপরে এটাকে দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, সেটাই এসছে সেটাই হবে, যা আসছে সেটাকেই বলা হবে ভারযুক্ত গড়। পদ্ধতিটা কি, তাহলে সূত্রটা কি হবে, সূত্রটা হচ্ছে এইটা, সামেশান এফআই ইন্টু এক্সআই বাই সামেশান এফআই, মানে গুণফলগুলোকে যোগ করে উপরে লিখতে হবে। মানে কি, F1 x1 প্লাস F2 x2 প্লাস F3 x3 ডট ডট করে Fn xn অবধি। নিচে আসবে কি, এফআইগুলোকে যোগ করে লিখতে হবে। এফআইগুলো মানে কি, এখানে দিন সংখ্যা হিসেবে যেগুলো লেখা আছে F1 F2 ডট ডট করে Fn অবধি লিখতে হবে। এখানে তাহলে যোগ করলে যা আসছে, উপরে এফআই এক্সআইগুলোকে যোগ করলে কত আসবে, F1 F2 যোগ করলে এইগুলো আসবে, এইগুলো যোগ করলে যা আসছে সেটা হচ্ছে উপরে, আর নিচে কি আসছে, এগুলো যোগ করলে যা আসছে সেটা নিচে, এই ভাগ করে দিলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের বলা হবে ভারযুক্ত গড়। এই যে ভারযুক্ত গড় বা ওয়েটেড মিন। সূত্রটা তাহলে কি হলো, এরকম সূত্র, এইটা হলো সূত্র। এক্স বার মানে ভারযুক্ত গড়ের জন্য, গড় তো এক ধরনের, তাই না, মাথায় বার লেখা হয়েছে, গড়ের চিহ্ন হচ্ছে মাথায় বার দিয়ে লেখা, মাথায় বার মানে গড়। উপরে তাহলে কী হচ্ছে, যোগফলগুলো x1 f1 প্লাস x2 f2 প্লাস x3 f3 ডট ডট করে xn fn অবধি, নিচে হচ্ছে f1 প্লাস f2 ডট ডট করে fn অবধি। এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় এফআই এক্সআই
সামেশান এফআই এক্সআই, সামেশান এফআই এক্সআই, আই হচ্ছে কত থেকে কত, আই হচ্ছে 1 থেকে n অবধি, সেটাকে লেখা যেতেও পারে, না লিখলেও হবে। আর নিচে কি, নিচে হচ্ছে সব এফআই এর যোগফল, নিচে হচ্ছে সব এফআই এর যোগফল, এই যে F1 F2, এই যে এফআই এর সামেশান এখানে লেখা আছে। এটাই হচ্ছে তাহলে সূত্র, ভারযুক্ত গড় নির্ণয় করার সূত্র। আমাদের এমনি এভারেজ, আমাদের এমনি অ্যারিথমেটিক মিন নির্ণয় করার সূত্র কী ছিল, সামেশান এক্সআই বাই এন, এরকম সূত্র ছিল। এখানে সূত্রটা কীরকম এলো, এটা হলো ভারযুক্ত গড়ের সূত্র, এটা হলো অ্যারিথমেটিক মিনের সূত্র বা যৌগিক গড়ের সূত্র। ভারযুক্ত গড় মানে কি, এটা হচ্ছে অবিন্যস্ত তথ্যের যৌগিক গড়। এটাও এক ধরনের যৌগিক গড়, যেটা কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে অবিন্যস্ত তথ্যের যৌগিক গড় নির্ণয়। এই যে কথা যাতে খেয়াল যাতে থাকে, অবিন্যস্ত তথ্যের যৌগিক গড় বলতে আমাদের বুঝতে হবে এখানে আমাদের এরকম ছক টক করে আমাদের ভারযুক্ত গড় নির্ণয় করার কথা বলা হচ্ছে। অবিন্যস্ত তথ্যের যৌগিক গড় বলতে আমাদের এটাই বোঝায়, ভারযুক্ত গড়। তারপর এখানে একটা প্রয়োগ দেওয়া আছে, আমাদের গ্রামের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শাকিলদের শ্রেণীর 40 জন পরীক্ষার্থীর উচ্চতার তালিকা দেওয়া আছে, গড় উচ্চতা নির্ণয় করতে হবে। আমরা এমনি এই পদ্ধতি লাগিয়ে করতে পারি, ভারযুক্ত গড় নির্ণয় করার পদ্ধতিটা লাগিয়ে। কি করা হয়েছে, ছকটা দেওয়া আছে এখানে, 2 জন শিক্ষার্থী রয়েছে উচ্চতা 90 সেমি, 6 জন শিক্ষার্থীর 97 সেমি, 8 জন শিক্ষার্থীর 110 সেমি করে উচ্চতা, 12 জন শিক্ষার্থী 125, এইভাবে করে ডেটাগুলো দেওয়া আছে। এবার ডেটাগুলোকে এরকমভাবে সাজানো হয়েছে, ছকটা দেওয়াই আছে, এরকমভাবে ছকটাকে সাজানো হয়েছে। উচ্চতা এখানে এক্সআই হচ্ছে উচ্চতা, এক্স হচ্ছে উচ্চতা, এখানে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এফআই, এগুলো 2 লিখে দেওয়া হয়েছে। 90 সেমি 2 জন, 97 সেমি 6 জন, 110-এর 8 জন, এভাবে লিখে দেওয়া হয়েছে। তারপর জাস্ট এই সূত্রটা লাগানো হবে, সামেশন অফ এক্সআই বাই এফআই, মানে কি, এইগুলো যোগ করা হলো, এগুলো যোগ করা হলো, এগুলো গুণ করে যোগ করা হলো, এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, গুণ করে এখানে লিখে দেওয়া হলো। তারপর এগুলো যোগ করা হলো, তাই তো, এফআই এক্সআইগুলো সব যোগ করা হলো। তারপরে উপরে এফআই এক্সআই এর যোগফলটা, নিচে হচ্ছে এফআই এর যোগফলটা, দিয়ে বেরিয়ে গেল আনসার। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত মোটামুটি বুঝতে পারলাম ভারযুক্ত গড় কীভাবে নির্ণয় করতে হয়। তার আগে আমরা বুঝে এসেছি যে অ্যারিথমেটিক মিন কীভাবে নির্ণয় করতে হয়, মানে সরলভাবে যৌগিক গড় কীভাবে নির্ণয় করতে হয়। তো কীভাবে নির্ণয় করতে হয়, সরল যৌগিক গড় কীভাবে নির্ণয় করতে হয়, সামেশন অফ এক্সআই বাই এন, আই হচ্ছে 1 to n, এটা হচ্ছে এমনি গড় নির্ণয় করতে হয়, যৌগিক গড়। তারপর হচ্ছে ভারযুক্ত গড় কীভাবে নির্ণয় করতে হয়, এই সূত্রটা সামেশন অফ এক্সআই বাই সামেশন অফ এফআই, এই সূত্রটা কাজে লাগিয়ে করতে হবে এরকমভাবে ছক টক তৈরি করে। এটা হচ্ছে ভারযুক্ত গড়। তারপর এখন আমাদের শিখতে হবে যে এরকম শ্রেণী হিসেবে দেওয়া থাকলে কিভাবে আমাদের গড় নির্ণয় করা হয়। এরকমভাবে শ্রেণী হিসেবে দেওয়া থাকলে গড় নির্ণয় করার 3টে পদ্ধতি আমাদের শিখতে হবে। 3টে পদ্ধতি কী কী? 3টে পদ্ধতি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি এবং বিচ্যুতি পদ্ধতি, তাই তো। এই 3টে এখন আমাদের শিখতে হবে। প্রথমে আমাদের শিখতে হবে প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি আমাদের কি হবে, শ্রেণী যেটা দেওয়া থাকবে, এখানে এক্সআই এর জায়গায়, এখানে এক্সআইতে যেরকম যে পার্টগুলো বসানো হচ্ছিলো, এক্সআই এর জায়গায় জাস্ট বসাতে হবে শ্রেণী যেটা দেওয়া থাকবে তার মধ্যমানটা। মধ্যমান মানে কি, মধ্যমান এরকমভাবে নির্ণয় করতে হয়, যেরকম এরকম একটা ধরো শ্রেণী দেওয়া আছে, লাভের পরিমাণ 300 থেকে 350 টাকার মধ্যে দিন সংখ্যা হয়েছে 2 দিন। 2 দিন মানে কি, এটা এই ছকটার মানে কি প্রথমে আগে বোঝো, যে এই রকম ছক দেওয়া থাকলে তার মানেটা কি। এরকম ছক দেওয়া থাকলে তার মানে হচ্ছে লাভের পরিমাণ 300 থেকে 350 টাকার মধ্যে দিন সংখ্যা হচ্ছে 2 দিন। তার মানে কি, ধরো কোনো একদিন লাভ হয়েছে 301 টাকা, কোনো একদিন লাভ হয়েছে 310 টাকা, ঠিক আছে, সেটা কি 300 টাকা থেকে 350 টাকার মধ্যে। এরকম লাভ হলে 301 এবং 310, এরকম 300 থেকে 350-এর মধ্যে লাভ হয়েছে 2 দিন। তারপর আবার যেমন ধরো দেওয়া আছে 350 থেকে 400-র মধ্যে লাভ হয়েছে 5 দিন, মানে ধরো সেদিন হয়তো 355 টাকা একদিন লাভ হয়েছে, একদিন ধরো লাভ হয়েছে 399 টাকা, আরেকদিন ধরো লাভ হয়েছে 351 টাকা, এরকমভাবে 350 থেকে 400 টাকার মধ্যে লাভ হয়েছে 5 দিন, ঠিক আছে। ছকগুলোর মানে হচ্ছে এইটা। এরকম ক্ষেত্রে আমাদের দেওয়া থাকলে, এরকমভাবে ছক দেওয়া থাকলে আমাদের কী করতে হবে, ধরো এর গড় নির্ণয় করতে দিল, এখানে আমাদের এফআইটা জানা আছে, দিন সংখ্যাটা জানা আছে, তাই তো। দিন সংখ্যাটা হচ্ছে এফআই, কতদিন করে হচ্ছে সেটা আমাদের এখানে এফআই, তাই তো। এবং আমাদের কোনটা জানতে হবে, লাভের পরিমাণটা আমাদের লাগবে। আমরা এক্সআই কোনটাকে ধরবো, আমাদের এফআই তো রয়েছে, আমাদের সূত্রটা কি আছে, আমাদের গড়ের সূত্রটা কি, গড়ের সূত্র হচ্ছে এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই, যে সূত্রটা আমাদের কিছুক্ষণ আগে যেটা হয়েছে, এই যে
সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। কিন্তু এখানে আমরা এফআইটাই জানি, আমরা এফআইগুলো জানি কিন্তু এক্সআইগুলো জানি না। এক্সআইগুলোকে আমরা কোনটাকে ধরবো? শ্রেণী দেওয়া আছে, এখানে এক্সআই আমরা ধরতে পারছি না। ওখানে দিন সংখ্যা টিন সংখ্যা অনেক কিছু দেওয়া থাকতো, এই যে যেরকম এখানে উচ্চতা দেওয়া ছিল, এই অঙ্কটার ক্ষেত্রে যেরকম উচ্চতা দেওয়া ছিল, তাই তো এই অঙ্কটার ক্ষেত্রে প্রয়োগমানের ক্ষেত্রে যেমন এখানে উচ্চতা দেওয়া ছিল, উচ্চতা মানে হচ্ছে এক্সআই, এখানে উচ্চতা হচ্ছে এক্সআই আমাদের জানা ছিল। কিন্তু এক্ষেত্রে শ্রেণী হিসেবে যখন দেওয়া থাকবে, শ্রেণী পরিসীমান হিসেবে যেমন যখন দেওয়া থাকবে, তখন আমাদের এক্সআইটা আমাদের জানা নেই। এক্সআইটাকে আমাদের কোনটাকে ধরতে হবে? মধ্যমানটাকে ধরতে হবে। মধ্যমান মানে কি? 300 + 350/2, যা হচ্ছে প্রথম সংখ্যাটা এবং দ্বিতীয় সংখ্যাটাকে যোগ করে বাই 2 করে দিতে হবে। সেটাকেই বলা হচ্ছে মধ্যমান নির্ণয়। এই যে শ্রেণীর মধ্যক বলা হয় ওটাকে। শ্রেণীর মধ্যক মানে কি? নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা বাই 2। এখানে যেমন প্রথম শ্রেণীটা 300 এবং 300 থেকে 350-এর মধ্যে লাভ হয়েছে 2 দিন। এখানে এই শ্রেণীর মধ্যকটা কী হবে? এটাকে বলা হচ্ছে শ্রেণী 300 থেকে 350 শ্রেণী। এই শ্রেণীটার মধ্যক কী হবে? 300 + 350/2। 300 + 350/2 মানে কি? 325। এটা হবে এর ক্ষেত্রে শ্রেণী মধ্যক। জাস্ট এখানে এক্সআইয়ের জায়গায় ওইটা বসিয়ে দিলেই হবে। মানে এখানে জাস্ট এখানে যেমন x1-এর জায়গায় এখানে কী বসবে? 325। এখানে x2-র জায়গায় কী বসবে? 350 + 400/2, এরকম করে চলে আসবে। যেমন একটা অঙ্ক করো, অঙ্ক একটা করলেই বোঝা হয়ে যাবে। তো এখন আমাদের কোশ্চেনটা দেওয়া আছে যে টেবিল 2 থেকে গত মাসে আশা কাকিমার দোকানের লাভের যৌগিক গড় নির্ণয় করি এবং কী পাই দেখি। টেবিল 2 মানে কোনটা? এইটা হচ্ছে টেবিল 2, এটা হচ্ছে টেবিল 2। টেবিল 2তে আমাদের কী কী দেওয়া আছে? প্রত্যেক দিনের লাভগুলো জাস্ট দেওয়া আছে। এখন আমাদের যৌগিক গড় নির্ণয় করতে বলেছে। আমরা যৌগিক গড় আমরা বিভিন্ন পদ্ধতিতে নির্ণয় করতে পারি। আমরা যৌগিক গড় ওই ভারযুক্ত গড় হিসেবে নির্ণয় করতে পারি, আবার এমনি সাধারণ গড় হিসেবে নির্ণয় করতে পারি। আবার কি, এখানে আমাদের যে যৌগিক গড়টা নির্ণয় করতে বলা আছে, ওটা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করতে বলা আছে। প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করতে বলা আছে মানে কি? আমাদের শ্রেণী তৈরি করে নির্ণয় করতে হবে। এখন আমাদের প্রথমে দেখতে হবে এই ছকটা থেকে আমরা শ্রেণী কীভাবে তৈরি করব। এই যে ছকটা দেওয়া আছে, এই ছকটা থেকে আমরা শ্রেণী কীভাবে তৈরি করব। ছকটাকে ভালো করে দেখো, এখানে কত থেকে কতর মধ্যে মোটামুটি রয়েছে? 300 থেকে 580, হায়েস্ট হচ্ছে 580, লোয়েস্ট হচ্ছে 315। তো আমাদের মোটামুটি এরকমভাবেই ধরতে হবে, 300 থেকে 600-র মধ্যে আমাদের হবে। আর আমরা ধরে নিলাম গ্যাপ আমরা রাখবো 50-50 করে গ্যাপ আমরা রেখে দেবো। এরকমভাবে গ্যাপটা আমরা 50-50 করে রেখেছি প্রত্যেকটা শ্রেণীতে। দেখো 550 থেকে 600 50 গ্যাপ, 500 থেকে 550 50 গ্যাপ। গ্যাপটা আমরা ছোটো করেও ধরতে পারি, বড় করেও ধরতে পারি। যত বেশি রেঞ্জ করা হবে তত হচ্ছে আমাদের ত্রুটিটা বেশি হয়ে যাবে, যত কম রেঞ্জ করা হবে তত আমাদের ত্রুটিটা কম হবে। ঠিক আছে? তার মানে কি, এখানে দেখো আমরা ধরো 300 থেকে 350 একটা রেঞ্জ এখানে ধরে নিয়েছে, মানে 50 গ্যাপ রেখেছে। 50 গ্যাপ রেখেছে মানে কি, এখানে কত কত রয়েছে দেখো, 300 থেকে 350-এর মধ্যে একটা রেঞ্জ ধরে নিয়েছে। এখানে কে কে রয়েছে? 315 রয়েছে, 315 রয়েছে, 315, 315 দুটো রয়েছে, এখানে দুটো 2 করে দিয়েছে। 350 থেকে 400-র মধ্যে কে কে রয়েছে? 50-এর রেঞ্জ করেছে, 350 থেকে 400 50-এর রেঞ্জ। 350 থেকে 400-র মধ্যে কে কে রয়েছে? 360 রয়েছে, আরও কিছু কিছু রয়েছে। মোটামুটি 5টা এলিমেন্ট পাওয়া যাবে, 5টা এলিমেন্ট পাওয়া যাবে। সেরকমই 400 থেকে 450-এর মধ্যে দেখা যাবে 7টা এলিমেন্ট রয়েছে। এরকমভাবে ছকটা তৈরি করেছে, 50-50 গ্যাপ দিয়ে তৈরি হয়েছে। এখানে আমরা ছোটো করেও গ্যাপ নিতে পারতাম, 20-20 করে গ্যাপ নিতে পারতাম। মোটামুটি গ্যাপটা সমান রাখতে হবে, গ্যাপটা সমান রাখতে হবে, কিন্তু যতটা পারা যায় এরকম বড় বড় গ্যাপ নিলেই ভালো, যাতে এলিমেন্টগুলো যাতে মোটামুটি থাকে। ধরলাম এমন একটা গ্যাপ নিয়ে নিলাম 300 থেকে 310, তার মধ্যে একটা কোনো এলিমেন্ট থাকবে না, তাতে কোনো লাভ নেই। আবার যদি বিশাল বড় কোনো একটা গ্যাপ যদি নিয়ে নিই, ধরলাম 300 থেকে 400, এরকম একটা বিশাল বড় একটা গ্যাপ নিয়ে নিলাম, তাহলে দেখা গেলো তার মধ্যে অনেকগুলো এলিমেন্ট চলে এলো, 7টা এলিমেন্ট চলে এলো। মানে যাতে অসুবিধা যাতে না হয়, এলিমেন্টগুলো যাতে থাকে, এলিমেন্টগুলো যাতে মোটামুটি 9 থেকে কম থাকে, সেরকমভাবে আমাদের ধরতে হবে। ঠিক আছে? এমনভাবে ধরলাম, যদি এরকম যদি করে নিলাম 350 থেকে 450, এরকম গ্যাপ যদি ধরতাম, তাহলে দেখো 7+5 অনেক বড় একটা নাম্বার হয়ে যেত, 12 হয়ে যেত, 5-7-12, একটা এলিমেন্টে চলে আসছে, একটা রেঞ্জে চলে আসতো 12টা এলিমেন্ট। কিন্তু সেরকম করে কোনো লাভ নেই, পরিসংখ্যা যতটা 9 থেকে কম হয় ততই ভালো। ঠিক আছে? পরিসংখ্যার রেঞ্জ যত কম হবে তত হচ্ছে আমাদের ত্রুটিটা কম হবে। কারণ আমরা এখানে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় করে আমরা যে অ্যান্সার আমরা যেটা পাবো, সেটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সারটা কিন্তু পাবো না। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যক্ষ গড়টা একটা আলাদা একটা মান বেরিয়েছিল, সেই মানটা কিন্তু আমরা পাবো না। মানে অ্যাকচুয়াল গড় মানে কি? অ্যাকচুয়াল গড় মানে হচ্ছে আমরা সাধারণভাবে যোগ করে 30 দিয়ে ভাগ করে যে অ্যান্সারটা পাই, সেই অ্যান্সারটা কিন্তু এইখানে পাওয়া যাবে না। সেই অ্যান্সারটা কিন্তু এইরকমভাবে করে পাওয়া যাবে না, এরকম রেঞ্জ করে তৈরি করলে।
এরকম করে রেঞ্জ করে তৈরি করলে পাওয়া যাবে না। এটা আমরা কেন করে থাকি তবুও, এটা আমাদের যাতে ইজি, যাতে সহজে যাতে করতে পারি। এতগুলো যোগ করার থেকে, সমস্তগুলো যোগ করবো, তাকে 30 দিয়ে ভাগ করবো, তার থেকে এটা বেশি ইজি হয়। ঠিক আছে, তার থেকে হিসাব করলে এটা অ্যাকচুয়ালি বেশি ইজি হয়। তাই জন্য শ্রেণী সংখ্যা দিয়ে আমরা করে থাকি। এবং এখানে অ্যাকচুয়াল অ্যান্সার আসবে না, কিছুটা ভুল আসবে, এবং ভুল তত কম আসবে যত রেঞ্জ আমরা কম নেব। রেঞ্জ যখনই আমরা বাড়াতে থাকবো, যদি 300 থেকে 400, 150-এর একটা রেঞ্জ যদি নিয়ে নিই, 300 থেকে 450 এরকম রেঞ্জ নিলে যত বেশি রেঞ্জ বাড়ানো হবে, শ্রেণীর সংখ্যাগুলো যত বড় হয়ে যাবে, শ্রেণী সীমানা যত বড় হয়ে যাবে, ঠিক আছে, তখন আমাদের ত্রুটিটাও বাড়তে থাকবে। তো এরপর আমাদের জাস্ট কী করতে হবে, এরকম তাহলে ছকটা তাহলে বানানো নিশ্চয়ই বোঝা গেছে। এখানে তাহলে কী করা হয়েছে, 50-50 গ্যাপ করে নিয়ে করা হয়েছে। 300 থেকে 350 একটা গ্যাপ নেওয়া হয়েছে। এর মধ্যে কে রয়েছে, 315 রয়েছে, 315 রয়েছে, এখানে রয়েছে 2। এরকম একই রকমের 350 থেকে 400 5টা এলিমেন্ট থাকবে। 400 থেকে 450 7টা এলিমেন্ট থাকবে। 450 থেকে 500 7টা এলিমেন্ট থাকবে। 500 থেকে 550 5টা এলিমেন্ট থাকবে। 550 থেকে 600 4টা এলিমেন্ট থাকবে। তারপরে কি করা হবে, 300 থেকে 350 টাকার মধ্যে লাভ হয়েছে 2 দিন। 350 থেকে 400-র মধ্যে লাভ হয়েছে 5 দিন। 400 থেকে 450-এর মধ্যে লাভ হয়েছে 7 দিন। 450 থেকে 500-র মধ্যে লাভ হয়েছে 7 দিন। 500 থেকে 550-এর মধ্যে লাভ হয়েছে 5 দিন। 550 থেকে 600-র মধ্যে লাভ হয়েছে 4 দিন। এখানে আমাদের এফআইগুলো হচ্ছে এগুলো হচ্ছে সব এফআই। দিন সংখ্যাগুলো সব হচ্ছে এফআই, পরিসংখ্যা, এটাকে পরিসংখ্যা বলা হয়। ঠিক আছে, কিন্তু আমরা এখানে শ্রেণী দেওয়া আছে, আমাদের কী লাগবে, এক্সআইটাকে আমাদের কোনটাকে ধরতে হবে, শ্রেণী মধ্যকটাকে ধরতে হবে। তাই না, এখানে শ্রেণী মধ্যকের একটা ছক করে দেওয়া হয়েছে, সেখানে আমাদের এক্সআই লিখে দেওয়া আছে। 300 থেকে 350-এর শ্রেণীমধ্যক নেওয়া হয়েছে 325। 350 400-র মধ্যে শ্রেণীমধ্যক নেওয়া হয়েছে 375 বেরোবে। 350 প্লাস 400/2 করলে 375 আসে। 400 প্লাস 450/2 425, তারপরে সংখ্যাটার জন্য 425 লেখা আছে। এরকম করে ছকটা করে দেওয়া আছে। এক্সআই এর জায়গায় এই শ্রেণীমধ্যকগুলো লেখা আছে, এবং এফআই এর জায়গায় পরিসংখ্যাগুলোতে দেওয়া আছে, দিন সংখ্যাগুলো হয়ে যাচ্ছে। তারপরে সূত্রটা একই, এই ছকে করতে হয়েছে এক্সআই এফআই, যেরকম আগের অঙ্কগুলোতেও যেমন আমাদের করতে হয়েছিল, যেমন আমাদের এখানে এক্সআই এফআই করতে হয়েছিল, এখানেও আমাদের এক্সআইএফআই করতে হবে। এক্সআইএফআই করে দেওয়া হলো। তার মানে কি, এইটার সঙ্গে এইটা গুণ করে এখানে বসানো হলো, এইটার সঙ্গে এটা গুণ করে এখানে বসানো হলো, এইটার সঙ্গে এটা গুণ করে এখানে বসানো হলো, এভাবে করা হলো। তারপরে কি করতে হবে, এখানে দেওয়া আছে সামেশন এফআই মানে কি, এগুলো সব যোগ করে এখানে 30 এলো। তারপরে এখানে সামেশন অফ এফআই এক্সআই, এগুলো যোগ করে এটা এলো 13,750 টাকা। তারপরে এবার সূত্রটা লাগানো হলো, এই যে সামেশন অফ এফআই লাভের যোগীকর কী হবে, সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই, তার কি মানে সামেশন অফ এফআই এক্সআই মানে কি, এই সংখ্যাটা এখানে বসে গেল। সামেশন এফআই মানে কি, এই সংখ্যাটা নিচে বসে গেল, দিয়ে হিসাব করলে যা হলো সেটা হচ্ছে আমাদের বেরিয়ে গেল গড়টা। এটাকেই বলা হচ্ছে আমাদের প্রত্যক্ষ পদ্ধতি। আমরা তাহলে প্রত্যক্ষ পদ্ধতি শিখলাম। এরপর আমাদের আরেকটা পদ্ধতি শিখতে হবে, সেটাকে বলা হয় কল্পিত গড় পদ্ধতি। সেটা কীরকমভাবে করতে হয়, সেটা এরকম শ্রেণী দেওয়া থাকবে, তার শ্রেণীর মধ্যে বার করতে হবে এক্সআইটা, এবং পরিসংখ্যা আমাদের এফআই থাকবে। এবং এক্ষেত্রে কী করতে হবে, যে কোনো একটা এই মাঝখানের টার্মটাকে, এইগুলো শ্রেণীমধ্যকগুলো অনেকগুলো বেরিয়েছে, তো তার মাঝখানে যে টার্মটা, মাঝখানে দিকে কে রয়েছে, 425 মাঝখানের দিকে রয়েছে। এখানে টোটাল 6টা টার্ম রয়েছে, 6টা টার্মের মাঝখানের দিকে 425টাকে ধরতে পারি, অথবা 475কে ধরতে পারি, যে কোনো একটা আমরা ধরতে পারি ডি বলে। আমাদের এটাকে এ বলে ধরতে হবে, ঠিক আছে, যে কোনো একটা আমাদের এ বলে ধরতে হবে। তারপরে কাজটা কী হবে, আরও একটা ছক এখানে বাড়বে, আমাদের বাড়বে ডিআই বলে ধরতে হবে, যেটাকে ডিআইতে কী করা হবে, এক্সআই মাইনাস এ মানে কি, এ হচ্ছে এই টার্মটাকে আমরা ধরেছি, এবং এই যে ছকটা যে করা হচ্ছে, এই যে পার্টটা যে করা হচ্ছে, এখানে করা হবে এক্সআই মাইনাস এ মানে এখানে 325 রয়েছে, তো 325 থেকে আমাদের এটাকে বাদ দিতে হবে। এটা এ মানে কি আছে, এখানে 425, 325 মাইনাস 425 মানে -100। তারপরের ঘরেও 375 রয়েছে, মানে কী করতে হবে, এখানে লেখার সময় 375 মাইনাস এ যেটা করা হয়েছে, 375 মাইনাস এক্সআই মাইনাস এ মানে কি, x2 মাইনাস এখানে x2 মানে কত, 375, x2 মাইনাস এ মানে কত, এ মানে এখানে রয়েছে 425, এ মানে 425, মানে 375 থেকে 425 বিয়োগ করতে হবে, বেরোবে -50। তারপরে টার্ম 425 মাইনাস, এখানে কী হবে, 425 মাইনাস 425, তাই তো, 425 মাইনাস এ মানে কি, 425 মাইনাস 425 মানে 0। তারপর টার্ম 475 মাইনাস 425 মানে হচ্ছে এখানে আসবে 50। তারপরে আসবে 525 মাইনাস এ মানে কি, 525 মাইনাস 425 মানে হচ্ছে 100। তবে এখানে কত আছে, 575 মাইনাস 425 মানে 150। এটা একটা আলাদা একটা ছক তৈরি করা হলো, ঠিক আছে, যেটাকে নাম দেওয়া হচ্ছে ডি। এখানে কী করতে হচ্ছে, এক্সআই মাইনাস এ,
এক্স আই মাইনাস এ, এটাকে কোনটাকে ধরতে হবে, এটাকে ধরতে হবে আমাদের মিডিলের টার্মটাকে। এখানে 6টা রয়েছে, মানে 6টার মধ্যে মিডিলটা আমরা 475 ধরতে পারি, 475 ধরতে পারি, অথবা 425 ধরতে পারি, যে কোনো একটাকে আমরা ধরতে পারি। ঠিক আছে, তারপরে এখানে ছকটা যেটা করা হবে, এখানে আমাদের কিছুক্ষণ কী ছিল, আগের পদ্ধতিগুলো কী ছিল, এফআই এক্সআই করে ধরতে হতো। আগের পদ্ধতিগুলো আমাদের কী কী ছক ছিল, এফআই ছিল, এক্সআই ছিল, আর এক্সআই এফআই ছিল। এখানে ছিল এক্সআই এফআই, এখানে আমাদের করতে হবে ডিআই এফআই। ঠিক আছে, এখানে আমাদের করতে হবে ডিআই এফআই, এটাকে করতে আমাদের ডিআই এফআই। এখানে এফআই রয়েছে, এক্সআই রয়েছে, আর ডিআইটা আমরা কীভাবে বার করেছি, এক্সআই মাইনাস এ করে। এটাকে আমরা কোনটাকে ধরেছি, মিডিলের টার্মটাকে, শ্রেণীর মধ্যকের মিডিলের টার্মটাকে। ঠিক আছে, তারপর আমাদের কল্পিত গড়ের পদ্ধতির সূত্রটা কী হবে, সূত্রটা হচ্ছে এইটা, সূত্রটা হচ্ছে এইটা। আমাদের এইটা নির্ণয় করতে হবে, তার সঙ্গে এটা যোগ করতে হবে। প্রথমে নির্ণয় করি এইটা কী জিনিস, এটাকে বলা হয় ডি। ডি এর বার মানে কি, ডি মানে কি, এই জিনিসটা আমরা নিয়েছিলাম ডি, এটাকে নিয়েছিলাম আমরা ডি, এক্স আই মাইনাস এ, এটাকে আমরা নিয়েছিলাম ডি। এর বার নিতে হবে, এর বার মানে কি, এর গড়, মাথায় এই চিহ্ন মানে হচ্ছে এর গড়টাকে নেওয়া হচ্ছে। সেটা কীভাবে নির্ণয় করা হবে, সেটা নির্ণয় করা হবে ওই সূত্র যেটা, এক্সের বারের সূত্র কী ছিল, সামেশান অফ এফআই এক্সআই বাই সামেশান অফ এফআই। তাহলে ডি বারের সূত্র কী হবে, জাস্ট এক্সের জায়গায় ডি বসবে, এক্সের জায়গায় ডি বসলে কী সূত্র হয়, এফআই ডিআই বাই সামেশান অফ ডিআই। তো সেই জিনিসই দেখো এখানে করা হয়েছে, সামেশান অফ এফআই, এই জিনিসই দেখো করা হয়েছে। ডি বার মানে এফআই ডিআই এর সামেশান বাই হচ্ছে এফআই এর সামেশান। তার মানে কি, ডিআই এফআই এর সামেশান মানে কি, এই জিনিসগুলো যোগ করে যা আসছে, এই জিনিসগুলো যোগ করে যা আসছে সেটা হচ্ছে উপরে বসবে ডিআই এফআই এর সামেশান। ডি ওয়ান এফ ওয়ান প্লাস ডি টু এফ টু প্লাস ডি টু এফ থ্রি, মানে কি এই জিনিসগুলো যোগ করে দেখা যাবে এইটা, সেই জিনিসটা উপরে বসছে। আর এফআই এর সামেশান মানে কী হবে, এটা হচ্ছে এফআই এর সামেশান করলে এটা যোগ করলে যা আসছে, এটা যোগ করলে যা আসছে 30 আসছে, সেটা নিচে বসে গেছে। ঠিক আছে, দিয়ে দেখা গেল এই অ্যান্সারটা বেরোলো, এটা হচ্ছে ডি বার। এবার এর সাথে যখনই আমরা এই মধ্যকটাকে যোগ করে দেবো, সেটাই হচ্ছে আমাদের বেরিয়ে যাবে কল্পিত গড়। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের কল্পিত গড়। এই যে কল্পিত গড় মানে কী হবে, ওই মধ্যক যেটা ধরা হয়েছিল, মধ্যকটার সঙ্গে ওই জিনিসটাকে যোগ করে দেওয়া, মধ্যকটার সঙ্গে আমাদের এই জিনিসটাকে যোগ করে দেওয়া, সেটাই হচ্ছে আমাদের হয়ে যাবে কল্পিত গড়। এখানে কী করা হয়েছে, এখানে আমাদের এফআইডি এর মান আমাদের কী বেরিয়েছে 33.33। এই দেখো এখানে আমাদের এফআইডি এর মান কী বেরিয়েছিল, ডি বারের মান, ডি বার মানে কি, ডি বারের মান বেরিয়েছিল 33.33। এখানে দেখো সূত্রটা কী এসছে, সূত্রটা আমাদের এই জিনিসটাই জাস্ট মনে রাখবে, এ প্লাস ডি বার, ডি বারের মান কী বেরিয়েছে 33.33, আর এর মান কত ছিল 425 ছিল। এই যে এর মান আমরা এখানে 425 বলে ধরেছিলাম, সেই 425-এর সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে ডি বারটা। এই যে 425 সঙ্গে ডি বারটা যোগ করা হয়েছে, মানে কি 425 প্লাস 33.33, এটি হচ্ছে অ্যান্সার। তারপরে আমাদের সূত্রটা কী হলো, সূত্রটা হচ্ছে এ প্লাস ডি বার, এটা সমান হচ্ছে এক্স বার। মানে গড়টা হচ্ছে, মানে আমাদের গড়টা কার নির্ণয় করতে হবে, আমাদের গড়টাতে এক্স এর নির্ণয় করতে হবে। এক্স মানে কি, এখানে এক্স হচ্ছে এই শ্রেণীর মধ্যকগুলো, এর গড় আমাদের নির্ণয় করতে হবে। এর গড় আমরা কীভাবে নির্ণয় করলাম, এক্স বার সমান এ প্লাস ডি বার। মানে হচ্ছে আমরা একটা শ্রেণী মধ্যক আমরা একটা ধরে নিলাম, শ্রেণী মধ্যকের সঙ্গে বিচ্যুতি যেটা, এটাকে বলা হয় বিচ্যুতি, এই জিনিসটাকে বলা হয় বিচ্যুতি। এক্স মাইনাসে এই জিনিসটাকে বলা হয় বিচ্যুতি। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় বিচ্যুতি। এখানে দেখো কী লেখা আছে, ডিআই হলো এক্সআই থেকে এর বিচ্যুতি। ঠিক আছে, এ কি আমরা ধরেছিলাম, এইটাকে আমরা এ ধরেছিলাম, এই যে এইটাকে আমরা এ ধরেছিলাম। এটাকে বলা হয় যে, এই যে যেটাকে বলা হয়, এই জিনিসটাকেই বলা হয় অ্যাসিউম মিন বা কল্পিত গড়। ঠিক আছে, আমরা মানে কি, কল্পিত গড় মানে কি বলা হচ্ছে বলো তো, এইগুলো শ্রেণীমধ্যক, তো এই শ্রেণীমধ্যকের মিডিলে কে রয়েছে 425 অথবা 475 কিছু একটা রয়েছে, মানে আমরা ধরছি যে এটাই হচ্ছে আমাদের কল্পিত গড়, এর থেকে কতটা বিচ্যুতি রয়েছে গড়ের, সেইটা আমরা নির্ণয় করলাম, সেই বিচ্যুতিগুলো আমরা নির্ণয় করলাম। এবার বিচ্যুতির গড়টা নিলাম, এবার বিচ্যুতির গড়ের সঙ্গে আমরা এই যেটাকে আমরা কল্পিত গড়, আমরা যেটা কল্পিত গড় ধরেছিলাম তার সঙ্গে যোগ করে দিলাম, সেটাই হয়ে গেল আমাদের সূত্র, সেটাই হয়ে গেল আমাদের গড়টা, কল্পিত গড়। এইটাকেই বলা হয় কল্পিত গড় পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি বা বিচ্যুত পদ্ধতি। কিছু যদি বুঝতে পেরে থাকো, জাস্ট এই সূত্রগুলো মনে রাখো, সূত্রগুলো মনে রাখলেই আমাদের কাজ চলে যাবে। বিশেষ কিছু যে বুঝতে হবে, না বুঝতে পারলে যে মাথা খারাপ করে নিতে হবে তেমন করার কোনো কারণ নেই। ঠিক আছে, আমাদের জিনিসগুলো বুঝতে পারলে ভালো। এখানে কি রয়েছে, বিচ্যুতি কাকে বলে, এই যে ডি বার, এটাকে বলে বিচ্যুতি। মানে কি, আমরা হচ্ছে এটাকে আমরা কী ধরেছিলাম, এটাকে আমরা কী কল্পিত গড় থেকে প্রত্যেকটা শ্রেণীর এই শ্রেণী মধ্যকের কতটা ডিস্টেন্স, ডি মানে কি হচ্ছে শ্রেণী মধ্যম থেকে কতটা বিয়োগ করলে যা আসছে, শ্রেণী মধ্যক থেকে কতটা গ্যাপ,
এক্সআই থেকে এর বিচ্যুতি, কতটা বিচ্যুতি সেটাকে বলা হয় বিচ্যুতি। আর ডি বার হলো বিচ্যুতির গড়, আর এ হচ্ছে আমাদের শ্রেণীমধ্যক, বা শ্রেণীমধ্যক মানে কি, এটাকে আমরা কল্পিত গড় বলে ধরছি। শ্রেণীমধ্যকের মধ্যে যেটাকে আমরা কল্পিত গড় বলে ধরে নিচ্ছি, যেটা কেন্দ্রে রয়েছে, ঠিক আছে। এটা আমাদের কল্পিত গড় দিয়ে এই সূত্র লাগানো হয়েছে। তারপর আমাদের যে সূত্রটা মনে রাখতে হবে যে এই টোটাল এক্স বার মানে কি হচ্ছে, এক্স বার মানে হচ্ছে কল্পিত গড় প্লাস ডি বার বিচ্যুতির গড়। এটা করলে এইটা করলেই আমাদের চলে আসছে কল্পিত গড় পদ্ধতিতে অ্যান্সার। এবার তাহলে আমাদের বিচ্যুতি গড় পদ্ধতিটা বোঝা গেল। বিচ্যুতি গড় পদ্ধতিটিকে আমরা এটাও বলে থাকি, এটাকে কল্পিত গড় পদ্ধতিও বলা হয়, সংক্ষিপ্ত পদ্ধতিও বলা হয়, অথবা বিচ্যুতি পদ্ধতিও বলা হয়। আর এটাকে কী বলা হয়, এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় কল্পিত গড়। এই যে শ্রেণীমধ্যকের মধ্যেখানে কেন্দ্রতে যে মানটাকে আমরা ধরেছি এটাকে আমরা বলবো কল্পিত গড়। আর ডিটাকে আমরা বলবো বিচ্যুতি, ডিটাকে আমরা বলবো বিচ্যুতি। আর এর গড়টা যখন নেওয়া হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে যে বিচ্যুতির গড়, ঠিক আছে। এরপর আমাদের আরেকটা পদ্ধতি শিখতে হবে। তো আরেকটা কথা বলে রাখি, এই যে কল্পিত গড় যেটাকে নেওয়া হয়েছে, কল্পিত গড় যে কোনো মান নিতে পারি আমরা। কল্পিত গড়ের মান 325 নিতে পারি, কল্পিত গড়ের মান 375 নিতে পারি, কল্পিত গড়ের মান 575 নিতে পারি, যে কোনো মান আমরা নিতে পারি। এটাকে আমরা যা খুশি ধরতে পারি এইগুলোর মধ্যে, শ্রেণীমধ্যকের মধ্যে এটাকে আমরা যা খুশি ধরতে পারি। প্রত্যেকটাতেই একই অ্যান্সারই আসবে, প্রত্যেকটাতেই দেখা যাবে অ্যান্সারটা এটাই আসছে, এখানে যে অ্যান্সারটা আসছে সেই অ্যান্সারটাই আসবে, ঠিক আছে। কল্পিত গড় আমরা যেটাকে খুশি ধরতে পারি, এটাকে আমরা যেখানে খুশি ধরতে পারি। এটাকে আমরা 325 ধরলে এখানে এখানে এটা হচ্ছে 325 হয়ে যাবে, ঠিক আছে। যা খুশি ধরতে পারি কল্পিত গড়টা। এরপর আমাদের শিখতে হবে একটা পদ্ধতি যেটাকে বলা হয় ক্রমবিচ্যুতি পদ্ধতি, স্টেপ ডিভিয়েশন মেথড, ঠিক আছে। আগে যেটা হলো সেটা হচ্ছে ডেভিয়েশন মেথড, এটা হচ্ছে স্টেপ ডিভিয়েশন মেথড। আগে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বিচ্যুতি পদ্ধতি, কিছুক্ষণ আগে যেটা হলো, এখন এটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। ক্রমবিচ্যুতি পদ্ধতি কখন ইউজ করা হবে, যখন এই যেমন এই অঙ্কটার ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে এখানে কি এসেছিল, যখন আমরা 425 ধরেছিলাম তখন ডি সমান এক্স মাইনাস এ করে করে এখানে কী কী এসেছিলো, -100 এসেছিলো, -50 এসেছিলো, 0 এসেছিলো, 50 এসেছিলো, 100 এসেছিলো, 150 এসেছিলো। সমস্ত এগুলো কী বলা হয়, বিচ্যুতি বলা হয়। বিচ্যুতির মানগুলো সব দেখো 50-এর গুণিতক। 50 গুণিত -2 মানে -100, 50 গুণিত -1 মানে -50, 50 গুণিত 0 মানে 0, 50 গুণিত 1 মানে 50, 50 গুণিত 2 মানে 100, 50 গুণিত 3 মানে 150, মানে কি সবগুলো যে 50-এর গুণিতক। এখন আমরা এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতি লাগাবো। ক্রমবিচ্যুতি পদ্ধতি তখনই ইউজ করা যাবে যখন এই বিচ্যুতির মান যেগুলো বেরোচ্ছে, এই বিচ্যুতির মানগুলো যখন কোনো একটা জিনিসের গুণিতক যখন হয়, তখন হচ্ছে আমাদের শুধুমাত্র ক্রমবিচ্যুতি পদ্ধতি কাজে লাগানো যায়। সবসময় ক্রমবিচ্যুতি পদ্ধতি কাজে লাগানো যায় না। যদি কেবলমাত্র এরকম গুণিতক থাকে, এরকম গুণিতকভাবে বেরোয়, তাহলে আমরা জাস্ট হিসাবের সুবিধার জন্য আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতি কাজে লাগিয়ে থাকি। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি, এগুলো সবগুলো যেরকম চলে এসেছে 50-এর গুণিতক, সেহেতু এই রকম অঙ্কের ক্ষেত্রে আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতি কাজে লাগাতে পারি। তো কাজে লাগানো হবে কিভাবে, এখানে ওই অঙ্কটার ক্ষেত্রেই দেখানো হয়েছে। এখানে ডি এর মান কী কী এসেছিলো, বিচ্যুতির মানগুলো কী কী এসেছিলো, -100, -50, 0, 50, 100 আর 150, এগুলো এসব এসেছিলো। এখানে কী করা হয়েছে, জাস্ট এরকম আরেকটা স্টেপ জাস্ট লেখা হয়েছে, ইউআই সমান এই যেটা যার গুণিতক বেরোচ্ছে, এগুলো কার গুণিতক, 50-এর গুণিতক, সেই জাস্ট 50 দিয়ে জাস্ট ভাগ করে দেওয়া হচ্ছে, মানে পরের স্টেপে জাস্ট 50 দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। ইউআই মানে কি, এই বিচ্যুতি যেটা বেরিয়েছে সেটাকে যার গুণিতক সেটাকে দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে, পরে আবার জাস্ট গুণ করে দেওয়া হবে, জাস্ট আর কোনো ব্যাপার না। দেখতে কঠিন মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কঠিন নয়, ভাবলে খুবই সোজা, একটুখানি বুঝতে পারলেই সবই সোজা। জাস্ট গুণিতক যেটা, সেই গুণিতকটাকে দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে, -50, 50 দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে। সমস্ত ওটা 50-এর গুণিতক ছিল সবগুলো, সেগুলো সবগুলোকে 50 দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে, ভাগ করে দিয়ে লিখে দেওয়া হয়েছে এইখানে -100/50 মানে -2, -50/50 মানে -1, 0/50 মানে 0, 50/50 মানে 1, 100/50 মানে 2, 150/50 মানে 3। তারপর কী করা হয়েছে, এবারে এইটাকে নিয়ে কোনো কাজ করা হচ্ছে না, এইটাকে নিয়ে কাজ করা হচ্ছে, মানে হিসাবের সুবিধার জন্য আমরা এই জিনিসগুলো করছি। আমরা হিসাবের ক্ষেত্রে আমাদের আগেরটাতে কী করতে হয়েছিল, এগুলো যা করা হচ্ছে শুধুমাত্র হিসাবের সুবিধার জন্য। এখানে কী করা হয়েছিল, হিসাবের সুবিধার জন্য এখানে বিচ্যুতি নেওয়া হয়েছিল এবং এক্সআই নেওয়া হয়েছিল, বিচ্যুতি নেওয়া হয়েছিল এবং এফআই নেওয়া হয়েছিল। আমাদের কী করতে হয়েছিল, এফআই ডিআই গুণ করতে হয়েছিল, ডিআই নেওয়া হয়েছিল, এফআই নেওয়া হয়েছিল, এখানে কী করতে হয়েছিল, ডিআর এফআই গুণ করে এফডিআই নির্ণয় করতে হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে কি ডিআইটাও হচ্ছে আমাদের একটু বড়, ঠিক আছে। সর্বপ্রথম পদ্ধতিতে আমরা কী করেছিলাম, এক্সআইকে গুণ করেছিলাম। দেখো সর্বপ্রথম পদ্ধতিতে আমরা সব থেকে বেশি গুণ করেছিলাম, এফআই এক্সআই দুটো বড় বড় নাম্বার গুণ করে এখানে লিখেছিলাম, এক্সআই এফআই সব বড় বড় সব গুণ করতে হয়েছিল এখানে এই পদ্ধতিতে।
তারপরের পদ্ধতিটাকে ছোটো করার জন্য আমরা কী করেছি, ডি নিয়েছি, বিচ্যুতি নিয়েছি, এখানে থেকে ছোটো গুণ করতে হয়েছে, ছোটো গুণ করতে হয়েছে। ডি এর মানটা এই যে এর তুলনায় তো ছোটো, এক্সের তুলনায় তো ছোটো, আগে আমাদের এক্সআইডিআই করতে হচ্ছিল। যৌগিক গড় যখন আমরা সাধারণ পদ্ধতিতে আমরা যখন নির্ণয় যখন করছিলাম, তখন আমরা এক্সআইডিআই দিয়ে গুণ করছিলাম, এখান থেকে এক্সআই এফআই দিয়ে গুণ করছিলাম। কিন্তু এখানে আমরা কী কার সাথে গুণ করছি, এখানে আমরা গুণ করছি ডিআই এর সঙ্গে এফআই। দেখো জিনিসটা ছোটো হয়ে গেছে, 325 থেকে -100টা ছোটো তো, 450 থেকে 50টা ছোটো তো, গুণটা থেকে ছোটো হয়ে গেছে, গুণটা থেকে ছোটো হয়ে গেছে, গুণটা ছোটো হয়ে এখানে ডিআইএফআই ছোটো ছোটো গুণ করেছি। তারপরে ক্রমবিচ্যুতি পদ্ধতি যেটা করছি, এটা আরও ছোটো করে দিচ্ছি, গুণটাকে দেখো আরও ছোটো করে দিচ্ছি। এখানে আমরা কী করে দিচ্ছি, কার সাথে কোনটা গুণ করতে হচ্ছে, ইউআইগুলো নির্ণয় করেছি, ইউআইগুলো নির্ণয় করেছি। এগুলো এই ক্রমবিচ্যুতি পদ্ধতি কখন কাজে লাগানো যাবে, যখন শুধুমাত্র গুণিতক হবে, এই বিচ্যুতি যেগুলো সেগুলো গুণিতক হবে। বিচ্যুতিকে জাস্ট ভাগ করে দিচ্ছি, যেইটার গুণিতক সেটাকে দিয়ে ভাগ করে দিচ্ছি। এবারে ছোটো ছোটো গুণ চলে আসছে, দেখো এফআই এর সঙ্গে ডিআই, এফআই এর সঙ্গে ইউআই গুণ, আর ছোটো ছোটো গুণ, 2 এর সঙ্গে -2 গুণ হচ্ছে, 5 এর সঙ্গে -1 গুণ হচ্ছে। এখানে কী করা হচ্ছে, এফআই ইউআই লেখা হয়েছে, এফআই ইউআই। এবারে আমাদের কী করতে হবে, এই যে ইউ যেগুলো বার করেছি তার আমরা গুণিতক নেব, তার আমরা গড় নির্ণয় করব। গড়ের সূত্র কী, গড়ের সূত্র সেই একই, এক্স বারের সূত্র কী ছিল, এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই, এরকম ছিল তো। তাহলে ইউ বারের সূত্র কী হবে, ইউ বারের সূত্র কী হবে, এখানে এক্সের জায়গায় জাস্ট ইউ চলে আসবে, সেই জিনিস এখানে করা হয়েছে। এই যে এইগুলো নির্ণয় করেছি। এবারে জাস্ট আমরা ইউ এর গড়টা নির্ণয় করলাম, ইউ এর গড়টা ইউ বার দিয়ে লিখলাম, মানে কি এই সূত্র এফআই ইউআই বাই সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই করলে দেখো চলে আসছে 2/3। ঠিক আছে, মানে এফআই ইউআই যোগ করলে কত আসছে 20, আর এফআইগুলো যোগ করলে কত আসছে 30। তাহলে এফআই বাই ইউআই করলে কত আসছে 2/3 চলে আসছে। এরপর আমরা কী করব, জাস্ট আমাদের এই সূত্রটা লাগাবো। সূত্রটা কি, এই যে এটা এক্স বার ইজিক্যাল টু হবে, এক্স বার ইজিক্যাল টু টোটাল হবে জাস্ট হচ্ছে কল্পিত গড়, যেটা এখানে কল্পিত গড় একটা নেওয়া হয়েছিল তো, এখানেও কিন্তু কল্পিত গড় একটা নিতে হবে। এই যে কল্পিত গড় এখানে নেওয়া হয়েছে, এখানে কল্পিত গড় 425 নেওয়া হয়েছে। ঠিক আছে, কল্পিত গড়ের সঙ্গে প্লাস নিতে হবে যেটা গুণিতক, ধরো এখানে 50 গুণিতক ছিল, এখানে এই যে সূত্র যে আসছে এইটা এক্স বার ইজিক্যাল টু এ প্লাস এইচ ইন্টু এর গড়টা, মানে এক্স বার ইজিক্যাল টু এ প্লাস এইচ ইন্টু ইউ বার, এইটা হচ্ছে সূত্রটা। মানে এখানে কি এক্স বার মানে হচ্ছে টোটাল পরিসংখ্যাটার হচ্ছে আমাদের গড়টা, যেগুলো কল্পিত গড় প্লাস এই যে গুণিতক ইন্টু ইউ বার। মানে আমরা জাস্ট এখানে 50 দিয়ে ভাগ করে দিয়েছিলাম, যার গুণিতক সেটা দিয়ে আমরা এখানে ভাগ করে দিয়েছিলাম, পরে আবার জাস্ট আমরা গুণ করে দিচ্ছি, গুণ করে দিচ্ছি। আমাদের কল্পিত গড় পদ্ধতি কী ছিল, এক্স বার সমান ছিল এ প্লাস ডি বার। এখানে আমরা কি করেছি, জাস্ট ডি বার যেটা করছিলাম, ডি বারটাকে ছোটো করার জন্য আমরা জাস্ট ডিটাকে, প্রত্যেকটা ডিকে আমরা এইচ দিয়ে ভাগ করে দিয়েছি, মানে যেটার গুণিতক সেটাকে দিয়ে ভাগ করে দিয়েছি, পরে আবার জাস্ট গুণ করে দিয়েছি, এখানে আবার জাস্ট পরে আবার গুণ করে দিয়েছি, মানে এই জিনিস করেছি, প্রথমে ভাগ করেছি তারপর আবার পরে আবার গুণ করে দিয়েছি হিসাবের সুবিধার্থে। ঠিক আছে, একটুখানি ভালো করে বোঝবার চেষ্টা করো। এখানে জাস্ট এই জিনিসটা কখনো কাজে লাগানো যাবে যদি শুধুমাত্র গুণিতক হয়, বিচ্যুতিগুলো প্রত্যেকটা যদি একই জিনিসের গুণিতক যদি হয়। এখানে প্রত্যেকটা দেখা যাচ্ছে 50-এর গুণিতক, তাহলে 50 দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, প্রত্যেকটাকে 50 দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। এবারে তার আমরা গড় নিয়েছি, তারপর আমরা সূত্রটা লাগিয়েছি, এই সূত্রটা লাগাবো। আগে যেমন আমাদের সূত্র ছিল কল্পিত গড়ের, এমনি কল্পিত গড়ের সূত্র যেরকম ছিল এ প্লাস ডি বার, এখানে আমরা কী করেছি এ প্লাস আমরা এইচ ইন্টু ইউ বার মানে অ্যাকচুয়ালি কি, ইউ বার মানেই তো অ্যাকচুয়ালি ডি বার বাই এইচ, আমরা অ্যাকচুয়ালি তো এইচ দিয়ে তো ভাগ করে দিয়েছিলাম, ডি বারটাকে আমরা এইচ দিয়ে তো ভাগ করে দিয়েছিলাম, তাই না? আমার অ্যান্সারটা নিয়ে আসবার জন্য পরে আবার এইচ দিয়ে গুণ করে দিয়েছি, প্রথমে 50 দিয়ে ভাগ করেছি, পরে আবার 50 দিয়ে গুণ করে দিয়েছি, সেটাই হচ্ছে এখানে আমাদের সূত্র। জাস্ট এবারে সূত্রটা বসালে চলে আসবে। প্রথমে হচ্ছে কল্পিত গড়ের মানে আমাদের এর মানটা বসিয়ে দেওয়া হলো, এর মানটা কত ধরেছিলাম 425 ধরেছিলাম এই অঙ্কটার ক্ষেত্রে। এর মান আমরা যা খুশি ধরতে পারি, ঠিক আছে, এর মান 550 ধরতে পারি, 550 যা খুশি ধরতে পারি, শ্রেণীর মধ্যে যে কোনো একটা মানকে আমরা কল্পিত গড় বলে ধরে নিতে পারি। এখানে আমাদের কল্পিত গড় আমরা 425 ধরে করেছিলাম অঙ্কটাতে, বইটাতে 425 ধরে করা আছে। এই সমান হচ্ছে 425 প্লাস হচ্ছে এখানে কত হবে এইচ ইন্টু এই যে ইউ বার, এইচ মানে কত, এইচ মানে এখানে হচ্ছে 50, তাহলে 50 বসে গেছে, এই যে 50 বসে গেছে। আর হচ্ছে ইউবার মান কত, ইউবারের মান কত বেরিয়েছিল, ইউবারের মান বেরিয়েছিল 2/3, ইউবারের মান বেরিয়েছে 2/3, সেই 2/3টা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, 2/3টা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, ব্যাস দিয়ে হিসাবটা করলেই অ্যান্সারটা চলে আসবে। এখন অঙ্কগুলো যদি ভালোভাবে নাও যদি বুঝতে পারো তাহলে সূত্রগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, অঙ্কগুলো কীভাবে করতে হচ্ছে সেগুলো জাস্ট মনে রাখতে হবে। ইউবার মানে কি, আর এই জিনিসটা কখন কাজে লাগানো গেল, যখন গুণিতক হলো, আর প্রথমে কি করা হলো
ইউটা আমরা প্রথমে ডিটা নির্ণয় করলাম, তারপর ডি থেকে ইউটা নির্ণয় করলাম, তারপর তার গড় নিলাম, ইউ বারটা নিলাম, দিয়ে সূত্রটা কাজে লাগিয়ে দিলাম। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এইটা হচ্ছে সূত্র। এটা হচ্ছে আমাদের কার সূত্র? ক্রমবিচ্যুতি পদ্ধতির সূত্র। এক্স বার ইজিক্যাল টু এ প্লাস এইচ ইন্টু ইউ বার, তাই তো? আর আমাদের এমনি বিচ্যুতি পদ্ধতির সূত্র কী ছিল? এক্স বার ইজিক্যাল টু এ প্লাস ডি বার। আর এমনি আমাদের সূত্র কী ছিল? এমনি এক্স বারের সূত্র আমরা সাধারণভাবে যেটা করছিলাম, এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এটা শর্ট কোশ্চেনে আসতে পারে। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় কখন নির্ণয় করা সুবিধাজনক? কখন নির্ণয় করা যাবে? যখন প্রত্যেকের একটা সাধারণ উৎপাদক থাকবে, তখনই তো নির্ণয় করা যাবে ক্রমবিচ্যুতি পদ্ধতি। ক্রমবিচ্যুতি পদ্ধতি নইলে কখনোই ইউজ করা যাবে না যদি সাধারণ একটা উৎপাদক যদি না থাকে। এখানে প্রত্যেকেই ছিল 50-এর গুণিতক, এখানে প্রত্যেকেই ছিল 50-এর গুণিতক, তাই না? 50 দিয়ে ভাগ করে দিলে একটা ভালো একটা মান পাওয়া যাচ্ছে। ভালো মান পাওয়া গেলেই তবেই তো গুণ করতে সুবিধা হবে। যদি 50-এর গুণিতক যদি না হতো, তাহলে একটা ভগ্নাংশ একটা মান আসতো, ভগ্নাংশ মান এলে গুণ করতে তো এমনিতেই অসুবিধা হয়ে যেত। তার থেকে আমরা সাধারণভাবে এমনি কল্পিত গড় পদ্ধতিতে করতে পারি, তো তাতে আরও বেশি সুবিধা হতো, তাই না? তাহলে এই জিনিসটা কখন ইউজ করা যাবে? যদি শুধুমাত্র এই বিচ্যুতিগুলো যদি একটা সাধারণ একটা উৎপাদক থাকে, তবেই তখন ক্রমবিচ্যুতি পদ্ধতি ইউজ করা যাবে। এখানে কয়েকটা লাইন লেখা আছে, এগুলো কনসেপচুয়ালি ভাবো, এবং প্রত্যেকটা হচ্ছে আমাদের শর্ট কোশ্চেন আসতে পারে। প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি, ক্রমবিচ্যুতি পদ্ধতি, প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের যৌগিক গড়ের মান একই বেরোবে। তারপর হচ্ছে কল্পিত গড় পদ্ধতি এবং ক্রমবিচ্যুতি পদ্ধতি উভয় ক্ষেত্রেই প্রত্যক্ষ পদ্ধতির একটি সরল রূপ। অ্যাকচুয়ালি এগুলো কি? এগুলো জাস্ট হিসাবের সুবিধার জন্য আমরা এটা করেছি, তাই না? হিসাবে মান তো সেই একই আসবে। তারপরে কি? যদি শ্রেণী দৈর্ঘ্য সমান হয়, তাহলে যৌগিক গড় নির্ণয়ের ক্ষেত্রে ক্রমবিচ্যুতি পদ্ধতি গণনা করা সহজ হবে, ঠিক আছে? তারপর আবার শ্রেণী দৈর্ঘ্য অসমান হলে যৌগিক গড়ের ক্ষেত্রে ক্রমবিচ্যুতি পদ্ধতি করা যাবে যদি ডি এর একটি সাধারণ উৎপাদক থাকে। সাধারণ উৎপাদক না থাকলে কখনই আমরা যৌগিক গড় পদ্ধতি, এই ক্রমবিচ্যুতি পদ্ধতি আমরা কাজে লাগাতে পারবো না। এখানে আরেকটা কথা ভালো করে ভেবে দেখো, এখানে প্রত্যেকটা জিনিস কার গুণিতক হয়েছিল? 50-এর গুণিতক হয়েছিল বিচ্যুতিগুলো। এই 50টা অ্যাকচুয়ালি কী? 50টা অ্যাকচুয়ালি কিন্তু এদের শ্রেণী দৈর্ঘ্য। 300 থেকে 350, গ্যাপটা কত? 50। 400 থেকে 350 থেকে 400, গ্যাপটা কত? 50। মানে কি? অ্যাকচুয়ালি এটা শ্রেণী দৈর্ঘ্যেরই গুণিতক হচ্ছে, ঠিক আছে? মানে ভালো করে দেখলেই বোঝা যাবে যে এটা অ্যাকচুয়ালি শ্রেণী দৈর্ঘ্য দিয়ে আমরা এটা ভাগ করছি। এইচ বলতে আমরা অ্যাকচুয়ালি শ্রেণী দৈর্ঘ্য, এইচ বলতে অ্যাকচুয়ালি এটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে আমরা ভাগ করে ইউটাকে নির্ণয় করছি। এরপর এখানে একটা অঙ্ক দিয়ে রেখেছে, প্রয়োগ নম্বর 5। 50টা পরিবারের এক সপ্তাহের বিদ্যুৎ খরচের বিল দেওয়া আছে। এখানে বিদ্যুৎ খরচের ইউনিট দেওয়া আছে, পরিবারের সংখ্যা দেওয়া। 85 থেকে 100 ইউনিট ইউজ করেছে 3 জন, 150 থেকে 125-এর মধ্যে 12 জন, 125 থেকে 145 18 জন, এভাবে করে একটা ছক দেওয়া আছে। এটা আমাদের কী নির্ণয় করতে বলেছে? যৌগিক গড় নির্ণয় করতে বলেছে এক সপ্তাহের পরিবারগুলোর। যে কোনো পদ্ধতি আমরা ইউজ করতে পারি, যে কোনো পদ্ধতি আমরা লাগাতে পারি। যৌগিক পদ্ধতি লাগাতে পারি, আমরা পদ্ধতি লাগাতে পারি, কল্পিত গড় পদ্ধতি লাগাতে পারি, আর ক্রমবিচ্যুতি পদ্ধতি যদি লাগানো যায় লাগাতে পারি। ক্রমবিচ্যুতি পদ্ধতি এখানে লেগে যাবে, ঠিক আছে? তো ক্রমবিচ্যুতি পদ্ধতি এখানে লাগিয়ে দেওয়া আছে, এই যে 25 থেকে 105 প্রত্যেকটা ইউনিটের খরচ, পরিবারের সংখ্যা এফআই, শ্রেণীমধ্যকগুলো এখানে নেওয়া হয়েছে, এগুলো শ্রেণী দেওয়া আছে, তো শ্রেণীমধ্যকগুলো এখানে নেওয়া হয়েছে। এক্সআইতে শ্রেণীমধ্যকগুলো নেওয়া হয়েছে। 25 থেকে 105 শ্রেণীমধ্যক কত? 85 প্লাস 105/2 মানে 95, 105 125 115, 125 145 135 হবে, 145 প্লাস 165/2 মানে 155 হবে। এবারে শ্রেণীমধ্যকগুলো এক্সআই নিয়ে লিখে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে পরিবারের সংখ্যা হচ্ছে এখানে এফআই, এখানে সব এগুলো লিখে দেওয়া হয়েছে। আর ডি মানে কি? ডি মানে হচ্ছে বিচ্যুতি। এখানে হচ্ছে এ বলতে আমরা এটাকে ধরে নিয়েছি, এ বলতে এখানে বইতে 155কে ধরে নেওয়া হয়েছে, এইটাকে কল্পিত গড় বলে ধরে নিয়েছে, ঠিক আছে? দিয়ে তারপর এখানে ডি এর মান নির্ণয় করেছে। এটাকে দেখা যাচ্ছে কার আমাদের গুণিতক হওয়ার কথা। 85 থেকে 105 কত গ্যাপ? দেখো 85 থেকে 105 20 গ্যাপ। 85 প্লাস 20 মানে কত আসছে? 105 আসছে, মানে কি 20 গ্যাপ। এগুলো দেখো প্রত্যেকটি দেখো 20 গুণিতকই এসছে। এই বিচ্যুতিগুলো দেখো প্রত্যেকটা 20 গুণিতকই এসছে। 20 গুণিত 3 মানে 20 গুণিত -3 মানে -60, 20 গুণিত -2 মানে -40, 20 গুণিত -1 মানে -20। তার মানে কি? তারপরে এর পরের ছক দেওয়া হয়েছে ইউ মানে এখানে কী করা হয়েছে? এই বিচ্যুতি বাই হচ্ছে আমাদের ওই সীমানাটা, শ্রেণীর যে গ্যাপটা, এইচ মানে এখানে কত? 20, যেটার গুণিতক সেটা দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, এবার এটা এসছে। তারপর আমাদের জাস্ট এই ছকগুলো করা হয়েছে, আমাদের জাস্ট সেই ছকটা করলেই হবে। এফআই ইউআই এখানে করা হয়েছে, পরিবারের সংখ্যা এফ আর ইউআই দিয়ে তারপর গুণগুলো করে রাখা হয়েছে। এফআই এর সঙ্গে এখানে গুণটা করা হয়েছে। ইউআই ছিল এখানে -3, এফআই ছিল এখানে 3 ইন্টু -3 মানে -9, 2 ইন্টু
2 মানে 4 যে গুণ করে এগুলো জাস্ট লেখা হয়েছে। তারপরে যা সূত্রটা লাগানো হবে কল্পিত গড়ের সূত্রটা, এফআই ইউআইগুলো নির্ণয় করে নেবে। তারপর কি ইউ বারটা নির্ণয় করতে হবে। ইউ বার মানে কী হবে, এফআই ইউআই বাই সামেশন অফ এফআই করলে দেখবে চলে আসবে ইউ বারের মানটা। এই যে এই জিনিস করা হয়েছে, এই যে এই জিনিস করা হয়েছে। প্রথমে এই জিনিসটা নির্ণয় করা হবে, তার সঙ্গে এইচটা গুণ করে দেওয়া হবে, আর কল্পিত গড়টা যোগ করে দেওয়া হবে, তাহলেই বেরিয়ে যাবে অ্যান্সারটা। ঠিক আছে, তোমাদের বইতে এখানে 3টে পদ্ধতি করে দেখিয়েছে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতেও দেখিয়েছে, কল্পিত গড় পদ্ধতিতেও দেখিয়েছে, আবার প্রত্যক্ষ পদ্ধতিতেও দেখিয়েছে। ঠিক আছে, যে কোনো একটা পদ্ধতি তুমি ইউজ করবে। ঠিক আছে, 3-4টে পদ্ধতি ইউজ করে এখানে বইতে দেখিয়েছে, পরীক্ষা হলে তো করবার দরকার নেই, যে কোনো একটা পদ্ধতি ইউজ করবে, দিয়ে দেখাবে। অথবা যদি পরীক্ষাকে যদি বলে দিয়ে থাকে এই পদ্ধতি ইউজ করতে হবে, যদি বলে প্রত্যক্ষ পদ্ধতি ইউজ করো, তাহলে প্রত্যক্ষ পদ্ধতি করতে হবে। প্রত্যক্ষ পদ্ধতির সূত্র কী হবে, সামেশন অফ এফআই এক্সআই বাই এফআই, তার মানে গুণটা তখন বড় বড় হবে, তখন এক্সআইকে ধরে করতে হবে, এই যে এক্সআইকে ধরে করতে হবে, এক্সআই আর এফআইকে ধরে করতে হবে, তখন গুণটা বড় বড় হবে, এফআই এক্সআই সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই, এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। কল্পিত গড় পদ্ধতি করলে কী হবে, এ প্লাস ডি বার, এ প্লাস ডি বার মানে কি এ প্লাস সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই, তাই তো। এখানে তাহলে কী নির্ণয় করতে, এটা মানে কি ডি বারটা নির্ণয় করতে হবে, মানে এই জিনিসগুলো লাগবে, তখন গুণটা একটু ছোটো হবে, এর তুলনায় ছোটো হবে, এফআই এক্সআই থেকে তুলনায় ছোটো হবে, এফআই ডিআই, ডিআই মানে কি বিচ্যুতি ইন্টু পরিসংখ্যাগুলো, এই দুটো গুণ করে এফআই ডিআই, যে সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই করে ডি বারটা বেরিয়ে যাবে, ডি বারের সঙ্গে কল্পিত গড়টা যোগ করলে তখন সেটা বেরিয়ে যাবে আমাদের কল্পিত গড় পদ্ধতিতে। অথবা আমরা কী করতে পারি, যা ক্রমবিচ্যুতি পদ্ধতিও করতে পারি, যদি এখানে যেহেতু গুণিতক বেরিয়েছে, ক্রমবিচ্যুতি পদ্ধতি করলে কী হবে, এইচ ইন্টু ইউ বার প্লাস এ, এখানে ইউ বারটা নির্ণয় করতে হবে। ইউ বার মানে কি সামেশন অফ এফআই ইউআই, সামেশন অফ এফআই ইউআই, এফআই ইউআই বাই সামেশন অফ এফআই, সেটা হচ্ছে আমাদের কি, আমাদের সেটা হচ্ছে কল্পিত, আমাদের সেটা ইউবার, ইউবারের সঙ্গে আমাদের এইচটা গুণ করলে সেটা হয়ে যাবে আমাদের ডিবার, তার সঙ্গে এ কল্পিত গড়টা যোগ করে দিতে হবে, এ প্লাস ইউবার ইন্টু ডি, এটা করলেই আমাদের বেরিয়ে যাবে কি অ্যান্সারটা এক্স বার, সেটা হচ্ছে আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতি হলো। ইউবার ইন্টু এইচ, ইউবার ইন্টু এইচ, ইউবার এ প্লাস ইউবার ইন্টু এইচ ইজিক্যাল টু কী হবে এক্স বার, এটি হচ্ছে আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতি বেরোবে। যে কোনো একটা পদ্ধতি আমরা কাজে লাগাতে পারি। তারপর একটা অঙ্ক দিয়েছে, রমেশ তাদের অনেকগুলি তাঁত আছে, 35 জনের সাপ্তাহিক আয়ের আমাদের ছকটা লিখেছে, এটা কোন পদ্ধতি করেছে, ক্রমবিচ্যুতি পদ্ধতি করেছে। সেই জিনিস এই যে ছকগুলো দেওয়া আছে, 2500 থেকে 3000 টাকা আয় হয়েছে 3 জনের, 3000 থেকে 3500 টাকা আয় হয়েছে 6 জনের, তারপরে হচ্ছে 3500 থেকে 9 জনের, 4000 থেকে 4512 জনের, 4500 থেকে 5005 জনের, ওগুলো সঙ্গে ছকটা করা হয়েছে। ছকতে কী কী লেখা হয়েছে, প্রথমে হচ্ছে পরিসংখ্যা, প্রথমে হচ্ছে শ্রেণী সংখ্যা, তারপর হচ্ছে মধ্যক, তারপর হচ্ছে ইউআই, তারপর হচ্ছে এফআই ইউআই, জাস্ট করে দেওয়া হয়েছে। মানে কোন পদ্ধতিতে করা হয়েছে, ক্রমবিচ্যুতি পদ্ধতি করা হয়েছে। এখানে তাদের কী করেছে, প্রথমে পরিসংখ্যাগুলো এফআইগুলো লিখে দেওয়া হলো এখানে, তারপর শ্রেণীমধ্যকগুলো এখানে লেখা হলো এক্সআইতে, তারপর ইউআইটা বার করলো। এখানে হচ্ছে আমাদের এটাকে কোনটা ধরা হয়েছে, এটাকে ধরা হয়েছে 3750 দিয়ে, তারপর বিচ্যুতিগুলো কী হবে তাহলে এক্স মাইনাস 3750, এক্সআই মাইনাস 3750, সেটা বাই আমাদের এটা দিয়ে ভাগ করতে হবে। এটা কত গ্যাপ, 500 গ্যাপ, 500 নয় 500, হ্যাঁ 500 গ্যাপ, 500 গ্যাপ মানে কি, এটা হচ্ছে 500 গুণিতক হবে, তাই 500 দিয়ে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে ইউআই, দিয়ে আমাদের ইউবারটা নির্ণয় করা হবে, ইউবারের সঙ্গে আমাদের 500টা গুণ করে দিতে হবে, প্লাস হচ্ছে এ, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কিছু না বুঝতে পারলে সূত্রগুলো জাস্ট মনে রাখবে, যা তাহলেই দেখবে অঙ্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্রমবিচ্যুতি পদ্ধতির সূত্র হচ্ছে এ প্লাস ইউবার ইন্টু এইচ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতির সূত্র, এ প্লাস ইউবার ইন্টু এইচ ইজিক্যাল টু হচ্ছে এক্স বার, এটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতির সূত্র। আর হচ্ছে আমাদের শুধুমাত্র বিচ্যুতি পদ্ধতির সূত্র এ প্লাস ডি বার, এ প্লাস ডি বার মানেই হচ্ছে এক্স বার, এটা হচ্ছে আমাদের শুধু বিচ্যুতি পদ্ধতির সূত্র। আর হচ্ছে আমাদের এমনি ইয়ের সূত্র সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। তারপর হচ্ছে একই ধরনের একটা অঙ্ক দিয়েছে, হাতে কলমে করতে বলেছে। তারপর প্রয়োগ নম্বর 8, নিচের পরিসংখ্যা বিভাজন তালিকায় যৌগিক গড় 54 হলে কে এর মান নির্ণয় করো। এখানে কে এর একটা ভ্যালু একটা নির্ণয় করতে হবে। এখানে এই যে পরিসংখ্যার এখানে কে দেওয়া আছে, আমাদের যৌগিক গড়ের মানটা দেওয়া আছে। যে কোনো পদ্ধতিতে আমরা করতে পারি, যে কোনো পদ্ধতি। এখানে আমাদের এখানে কে লিখে দেওয়া হয়েছে, পরিসংখ্যায় কে হবে মানে কি সামেশন অফ এফআই মানে কী হবে, এগুলো সব যোগ করলে কত হবে তাহলে 7 + 11 + কে + 9 + 13 মানে কি 40 + কে সামেশন এফআই মানে। তারপর শ্রেণীমাধ্যকগুলো নেওয়া হয়েছে, শ্রেণীমাধ্যকগুলো এখানে নেওয়া হয়েছে, কল্পিত গড়টাকে 50 ধরে নেওয়া হয়েছে, দিয়ে সামেশন অফ এফআই এক্সআই করা হয়েছে এখানে,
তারপর নাও করতে পারো, সামেশন অফ এফ(আই)(এক্স)আই এত বড় যোগ নাও করতে পারো, এই জিনিস দিয়েও করতে পারো, ইউআই দিয়েও করতে পারো। এখানে বইতে দুভাবে করে দেখানো আছে বলে দুইভাবে করিয়েছে। এই শুধুমাত্র এই পদ্ধতিও করতে পারো, শুধুমাত্র এই পদ্ধতিও করতে পারো। মানে কি সামেশন অফ এফ(আই)(এক্স)আই, সামেশন অফ এফ(আই)(এক্স)আই, সামেশন অফ এফ(আই)(এক্স)আই এটা করে দিলে মানে কি হবে, সামেশন এফ(আই)(এক্স)আই মানে কি এফ(আই) ইন্টু এক্স(আই), 7 ইন্টু 10 70, 11 ইন্টু 30 330, কে ইন্টু 50 মানে কি 50K, 9 ইন্টু 70 মানে কি 630, 13 ইন্টু 90 মানে 1170। এটা যোগ করলে যা হবে এফ(আই)(এক্স)আই যোগ করলে কত হবে 2200 প্লাস 50K। তারপরে জাস্ট হচ্ছে এই পদ্ধতিতে, প্রত্যক্ষ পদ্ধতিতে সামেশন অফ এফ(আই)(এক্স)আই বাই এফ(আই), এটাই হচ্ছে এক্স বার, এটাই হচ্ছে এক্স বার মানে কি এটাই হচ্ছে পরিসংখ্যার হচ্ছে আমাদের গড়টা, সেটা করা হয়েছে। আর সেটারই মান কত দেওয়া আছে, এটা সমানই দেওয়া আছে 54। ঠিক আছে, আমাদের বইতে এটাই সমান দেওয়া আছে আমাদের 54, যৌগিক গড় সমান 54 বলে দেওয়া আছে, গড়ের মানটা 54 বলে দেওয়া আছে, মানে কি এটার মানে হচ্ছে 54, সামেশন অফ এফ(আই)(এক্স) বাই এফ(আই) এটার মানে হচ্ছে 54। এবার এটা ক্যালকুলেশন করা হচ্ছে, কোনাকুনি গুণ করে দেওয়া হচ্ছে, কোনাকুনি গুণ করে কে এর মান বেরিয়ে যাচ্ছে, কে এর মান বেরিয়ে যাচ্ছে 10। তারপরে এখানে হচ্ছে আবার এই পার্টে অন্যভাবে দেখানো আছে, যে কোনো একটা করলেই হবে, এখানে আবার অন্যভাবে হচ্ছে আমাদের ওইটা দ্বারা দেখানো আছে, ক্রমবিচ্যুতি পদ্ধতি দ্বারা দেখানো হয়েছে, যে ক্রমবিচ্যুতি পদ্ধতি দ্বারা দেখানো হয়েছে। এখানে অ্যান্সার সে একই আসবে, 10ই আসবে। ঠিক আছে, তারপর অঙ্ক নিচের সংখ্যা পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে কে এর মান নির্ণয় করো, একই ধরনের অঙ্ক। তারপরে মারিয়া তাদের গ্রামের অঙ্কন প্রতিযোগিতায় কে কত নম্বর পেয়েছে একটা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করেছে। তালিকাটি হলো এইটা, 0 অথবা 0-এর বেশি 40, 100 অথবা 10-এর বেশি 10 অথবা 10-এর বেশি 36 জন, 20 অথবা 20-এর বেশি 22 জন। এটা একটু ভাববার বিষয়, ঠিক আছে, এই অঙ্কটা একটুখানি ভাববার জিনিস, একটু ভালো করে বোঝবার চেষ্টা করো। 0 থেকে 0-এর বেশি পেয়েছে 40 জন, 0 থেকে 0-এর বেশি মানে কি 0-এর বেশি 10ও হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, প্রত্যেকটাই হচ্ছে ধরে নেওয়া হচ্ছে এর মধ্যে, মানে 0 থেকে বেশি মানে সমস্ত নাম্বারই এখানে ধরে নেওয়া আছে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি আমরা বলতেই পারি যে 40 জন পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিয়েছিল, 40 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছিল। ঠিক আছে, 40 জনের নামে অ্যাকচুয়ালি দেওয়া আছে, তারপরে তাদের মধ্যে 10 বা 10-এর বেশি পেয়েছে 36 জন, মানে কি আমরা এখান থেকে কোনটা পেয়ে যাব, 0 থেকে 10-এর মধ্যে কতজন পেয়েছে, 4 জন পেয়েছে, তাই না, 36 জন পেয়েছে 10 বা 10-এর উপরে, তার মানে কি 0 থেকে 10-এর মধ্যে কতজন পেয়েছে, নিশ্চয়ই 4 জন পেয়েছে। এইভাবে করে ভাবতে হবে, এই যে 0 থেকে 10-এর মধ্যে, 0 থেকে 10-এর মধ্যে তারা নিশ্চয়ই 4 জন পেয়েছে, 0-এর বেশি পেয়েছে 40 জন, আবার 10-এর বেশি পেয়েছে দেখা যাচ্ছে 36 জন, এটাই তো লেখা আছে, তার মানে 0 থেকে 10-এর মধ্যে তাহলে কতজন পেয়েছে, নিশ্চয়ই 4 জন পেয়েছে। আবার এখানে কি বলা আছে যে 10 বা 10-এর বেশি পেয়েছে 36 জন, তারপর আবার 20 বা 20-এর বেশি পেয়েছে আবার 22 জন, তার মানে কি নিশ্চয়ই তাহলে 36 মাইনাস 22 এই সংখ্যাটা যত আসবে সেটাই হচ্ছে আমাদের 10 থেকে 20-এর মধ্যে নাম্বার, সেটাই এখানে ছকটা দেখো, 10 থেকে 20-এর মধ্যে নাম্বার কত পেয়েছে, 14 জন পেয়েছে। তারপর আবার 20-এর বেশি পেয়েছে কত, 20 অথবা 20-এর বেশি পেয়েছে 22 জন, আবার 30 অথবা 30-এর বেশি পেয়েছে 11 জন, তাহলে মাঝখানে এই যে 11টা যে চলে গেল, মাঝখানে 11টা নিশ্চয়ই কারা পেয়েছে, নিশ্চয়ই মাঝখানে 11টা নিশ্চয়ই 20 থেকে 30 যারা পেয়েছে তারই হচ্ছে মাঝখানে জিনিসটা, যতগুণ এটা, তার মানে কি 11 জন, এটাই হচ্ছে আমাদের 20 থেকে 30-এর মধ্যে পেয়েছে। আবার 30 থেকে 40-এর মধ্যে কতজন পাবে, এখানে দেখো লেখা আছে 30 বা 30-এর বেশি পেয়েছে 11 জন, আবার 40 বা 40-এর বেশি পেয়েছে 2 জন, তার মানে কি বাকিরা যারা 40-এর বেশি পায়নি অথচ 30-এর বেশি পেয়েছে, তারা কি হয়েছে, তারা নিশ্চয়ই 30 থেকে 40-এর মধ্যে নাম্বার রয়েছে তাদের, মানে কি 11 মাইনাস 2, 11 মাইনাস 2 মানে কত 9, এই যে তাই না, 30 থেকে 40-এর মধ্যে নাম্বার পেয়েছে 9। আবার 40 থেকে 50, 40 বা 40-এর বেশি পেয়েছে 2 জন, আবার 50 বা 50-এর বেশি পেয়েছে 0 জন, তার মানে কি নিশ্চয়ই যারা হচ্ছে 40-এর বেশি পেয়েছে 50-এর বেশি কেউই পায়নি, তার মানে যারা পেয়েছে সমস্ত নাম্বার 40 থেকে 50-এর ভিতরেই রয়েছে, 40-এর বেশি পেয়েছে অথবা 50-এর কম পেয়েছে, 50-এর বেশি পেয়েছে দেখা যাচ্ছে 0 জন, তার মানে 50-এর বেশি কেউই পায়নি, অথচ 40-এর বেশি পেয়েছে 2 জন, তার মানে কি নিশ্চয়ই ওই 40 থেকে 50-এর মধ্যে কতজন পেয়েছে, নিশ্চয়ই 2 জনই পেয়েছে, তার মানে এখানে লেখা আছে 40 থেকে 50-এর মধ্যে এই 2 জন। ব্যাস, তাহলে আমাদের ছকটা অ্যাকচুয়ালি তৈরি হলো এইটা, আমাদের ছকটা অ্যাকচুয়ালি দেওয়া ছিল, কোশ্চেনের ছকটা দেওয়া ছিল এইটা, কোশ্চেনের ছকটা দেওয়া ছিল এটা, সেই ছকটা থেকে আমরা অ্যাকচুয়াল ছকটা তৈরি করে নিলাম, পরিসংখ্যার অঙ্ক করবার জন্য ছকটা আমরা তৈরি করে নিলাম। তারপর আমরা যে কোনো পদ্ধতি লাগিয়ে আমরা করতে পারি, এখানে আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতি লাগিয়ে করিয়েছে, ক্রমবিচ্যুতি পদ্ধতি লাগিয়ে করিয়েছে, সেভাবে করে অ্যান্সার বেরিয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকায় যৌগিকরণ নির্ণয় করি, এটা দেওয়া আছে, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন শ্রেণীগুলি শ্রেণীভুক্ত, তাই প্রথমে পরিসংখ্যার শ্রেণী অন্তর্ভুক্ত শ্রেণীগুলির বহির্ভুক্ত আকারে লিখে যৌগিকরণ নির্ণয় করি। এটা একটুখানি ভালো ধরনের অঙ্ক, ঠিক আছে, ভালো করে বোঝবার চেষ্টা করো। অঙ্কটা বুঝবার আগে আমাদের আরও দুটো জিনিস সম্বন্ধে আমাদের একটুখানি বুঝে নিতে হবে, এটা হচ্ছে শ্রেণী সীমা কাকে বলে আর শ্রেণী সীমানা কাকে বলে। এতক্ষণ পর্যন্ত আমরা যেসব অঙ্কগুলো করেছি সেগুলো হচ্ছে সব শ্রেণী সীমানার অঙ্ক। শ্রেণী সীমানা মানে কি,
ভালো করে দেখো অঙ্কগুলো দেখো, 0 থেকে 10, 10-এ শেষ হয়েছে, পরের লাইনে 10 থেকেই শুরু হয়েছে, 10 থেকে 20, তারপরে লাইনে 20 থেকে 30, 20-তে শেষ হয়েছে, এখানে 20 থেকে 30, 30-এ শেষ হয়েছে আবার 30 থেকে 40, 40-এ শেষ হয়েছে 40 থেকে 50, এরকম হলে তখন সেটাকে বলবে শ্রেণী সীমানা। ঠিক আছে, যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আবার শুরু হচ্ছে, সেটাকে বলে যে শ্রেণী সীমানা। তারপর শ্রেণী সীমা কাকে বলে? শ্রেণী সীমা তখন বলা হবে যখন যেটাতে শেষ হচ্ছে সেখানে যখন শুরু যদি না হয়। এখানে দেখো শ্রেণী সীমা দেওয়া আছে, আমাদের অঙ্কটাতে শ্রেণী সীমা দেওয়া আছে এখানে 20 থেকে 29, এখানে ভালো করে অঙ্কটা দেখো, অঙ্কটা দেওয়া ছিল এরকম, শ্রেণী সীমাগুলো দেওয়া আছে 20 থেকে 29, তারপরে দেখো 30 থেকে 39 শুরু হয়েছে, তারপরে দেখো 40 থেকে 49 শুরু হয়েছে, তারপরে 50 থেকে 59 শেষ হয়েছে, 59-এ শেষ হয়েছে, আবার শুরু হয়েছে 60 থেকে। তার মানে কি, এখানে এগুলোকে বলে শ্রেণী সীমা। শ্রেণী সীমা দিয়ে আমরা অঙ্ক কোনোদিন করতে পারবো না। ঠিক আছে, শ্রেণী সীমা দিয়ে আমরা কোনো পদ্ধতি কাজে লাগাতে পারবো না, আমাদের অলওয়েজ লাগবে শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা করবার জন্য আমরা একটা বুদ্ধি খাটাবো, শ্রেণী সীমাকে আমরা শ্রেণী সীমানা তৈরি করব। কীভাবে তৈরি করব? এখানে 20 থেকে 29 দেওয়া আছে, তো মানে কি 20 থেকে 29 এরকমভাবে দেওয়া আছে, আমরা 20-র কিছুটা আগে একটা পার্ট নিয়ে নেবো, ধরো -19.5 নিয়ে নেবো, আবার 29-এর কিছুটা পরেও একটা পার্ট নিয়ে নেবো 29.5। আমরা তাহলে কী বলতে পারি, 20 থেকে 29 যেটা, সেটাই আমাদের কার মধ্যে রয়েছে, নিশ্চয়ই সেটা 19.5 থেকে 29.5-এর মধ্যেও থাকবে। 20 থেকে 29-এর মধ্যে যারা থাকবে তারা নিশ্চয়ই 19.5 থেকে 29.5-এর মধ্যেও থাকবে। আবার কি রয়েছে, 30 থেকে 39-এর মধ্যে যারা থাকবে তারা নিশ্চয়ই 29.5 থেকে 39.5-এর মধ্যেও তাই থাকবে। আর এখানে বুদ্ধি খাটিয়ে আমাদের লাভটা কী হলো, যেখানে দেখো এখানে শেষ করছে সেখান থেকে আমরা শুরু করে দিতে পারছি। এখানে কিন্তু সেটা করতে পারছিলাম না, এখানে 29-এ শেষ হচ্ছিলো, 30-এ স্টার্ট হচ্ছিলো, কিন্তু এখানে আমরা সেই জিনিসটা করে নিতে পারছি। 29.5-এ শেষ করলাম, আবার এখানে 29.5-এ স্টার্ট করে দিলাম। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এখানে জাস্ট অঙ্কগুলো এরকমভাবে দেওয়া আছে, শ্রেণী সীমাগুলো এরকমভাবে দেওয়া আছে, 20 থেকে 29, এখানে 29-এ শেষ হচ্ছে, এখানে 30-এ শুরু হচ্ছে, এরকমভাবে অঙ্ক আমরা করতে পারবো না, আমাদের শ্রেণী সীমানা লাগবে। শ্রেণী সীমানা করবার জন্য আমরা কী করছি, একটা বুদ্ধি খাটাচ্ছি যে 20 থেকে 29-এর মধ্যে যারা রয়েছে তাদের পরিসংখ্যা তো 12, অঙ্কটার মানে তো ওইটা। আমরা এখানে কী করছি, 20 থেকে 29-এর মধ্যে যারা রয়েছে তারা নিশ্চয়ই 19.5 থেকে 29.5-এর মধ্যেও থাকবে, একই তো ব্যাপার। তাই না, আমরা এটাকে এরকমভাবে লিখে নিচ্ছি, শ্রেণী সীমানা হিসেবে লিখে নিচ্ছি, 20 থেকে কিছুটা আগে, 29 থেকে কিছুটা পরে, 0.5 গ্যাপ নিয়ে লিখে নিচ্ছি। 20.5 আগে মানে কত, 19.5, আর 29-এর 0.5 পরে মানে 29.5। এক্ষেত্রে সুবিধাটা কী হচ্ছে, 29.5 এখানে শেষ হচ্ছে, আবার এখানে 29.5 থেকে আমরা শুরু করে দিতে পারছি, আবার এখানে 39.5 শেষ হচ্ছে, আবার এখানে 39.5 থেকে শুরু করে দিতে পারছি। তাহলে এরপর আমাদের হয়ে গেল, শ্রেণী সীমানা তৈরি হয়ে গেল। শ্রেণী সীমানা আমাদের জাস্ট এরকমভাবে করতে হবে, শ্রেণী সীমানা তৈরি হয়ে গেল, তারপর আমাদের যা করার, শ্রেণীমধ্যক নিতে হবে, পরিসংখ্যা নিতে হবে, তারপর আমরা যে কোনো পদ্ধতি কাজে আমরা করতে পারি। এখানে ক্রমবিচ্যুতি পদ্ধতি কাজে লাগিয়েছি, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করেছে। আমরা এমনি প্রত্যক্ষ পদ্ধতিতেও করতে পারি, প্রত্যক্ষ পদ্ধতি যে কোনো পদ্ধতিতে আমরা করতে পারি। জাস্ট এখানে ট্রিকটা শুধুমাত্র এটা, শ্রেণী সীমানা দিয়ে কোনো দিন অঙ্ক করা যায় না, শ্রেণী সীমানা করে নিতে হবে। শ্রেণী সীমানা করবার জন্য আমাদের ওর ভিতরে নিতে হবে। 20 থেকে 29 রয়েছে এখানে, জাস্ট 20 কিছুটা আগে, 29-এর কিছুটা পরে। আবার এখানে 30 থেকে 39 রয়েছে, এখানে যেটা শেষ হয়েছে কত, এখানে আমরা শেষ করেছি 29 রয়েছে, 29.5-এ শেষ করেছিলাম। এখানে 30 থেকে 39 রয়েছে, তাই আমরা এখানে 29.5 থেকে শুরু করব, তারপরে শেষ করব 39.5, তারপর আবার 39.5 থেকে শুরু করব, 49.5-এ শেষ করবো, এরকমভাবে করছি। ঠিক আছে, তারপর এখানে প্রয়োগ নম্বর 12, এখানেও শ্রেণীসীমা দেওয়া আছে, শ্রেণী সীমানা ধরে করতে হবে। তারপরে প্রয়োগ নম্বর 13, এখানে কী অঙ্ক দেওয়া আছে, একটি দশম শ্রেণীর 52 জন ছাত্রের গড় নম্বর প্রত্যক্ষ পদ্ধতি এবং কল্পিত গড় পদ্ধতি নির্ণয় করে। কোনো অসুবিধা নেই এতে। আমাদের এখানে কী করতে হবে, আমাদের প্রথমে ছকটা তৈরি করতে হবে। ছকটা কীভাবে তৈরি করা হবে, এই যে সামেশন অফ এফআই এক্সআই, এগুলো সব কী দেওয়া আছে, ছাত্র সংখ্যা মানে এক্সআই, ছাত্র সংখ্যা মানে এফআই, আর নম্বর মানে কি, নম্বর মানে হচ্ছে এক্সআই, আর ছাত্র সংখ্যা, পরিসংখ্যা মানে হচ্ছে সংখ্যাটা, এফআই আর এক্সআই চেনভার্টের পদ্ধতি হচ্ছে এটা, সংখ্যা মানে হচ্ছে পদ্ধতিটা, মানে হচ্ছে পরিসংখ্যাটা হচ্ছে এফআই। ঠিক আছে, তারপরে আমাদের এখানে এফআই এক্সআই ছকটা করে নেওয়া হয়েছে, এফআই এক্সআই যে সূত্র লাগানো হয়েছে, সামেশন এফআই এক্সআই বা সামেশন এফআই করলে আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে বেরিয়ে যাবে। তারপরে কল্পিত গড় পদ্ধতিতেও করতে বলেছে, কল্পিত গড়ের ক্ষেত্রে যে কোনো এক্সআইকে আমরা একটা ধরে নিতে পারি, ধরে নিয়েছি যে এখানে ধরুন 40টাকে ধরে নিয়েছি, কল্পিত গড় ধরে নিয়েছি, তারপর সূত্র লাগিয়েছি বিচ্যুতি, তারপর বিচ্যুতির গড় নিয়েছি, বিচ্যুতির গড় তৈরি করব, তার সঙ্গে কল্পিত গড়টা যোগ করে দেবো, তাহলেই আমাদের বেরিয়ে যাবে অ্যান্সার, এই যে কল্পিত গড় পদ্ধতিতে। তারপরে কোষে দেখি 26.1 স্টার্ট হবে।
প্রথম অঙ্কটা কী বলা আছে, 40 জন বন্ধুর বয়স, নিচে ছকে লিখেছি, বয়স দেওয়া আছে, বন্ধুর সংখ্যা দেওয়া আছে, মানে কি এফআই মানে কি, এফআই মানে হচ্ছে সব এইগুলো, এগুলো সব হচ্ছে এফআই, আর সংখ্যাগুলো কোনগুলো, বয়সগুলো কোনগুলো, বয়সগুলো হচ্ছে সব এক্সআই। আমাদের কোন পদ্ধতি করতে বলেছে, প্রত্যক্ষ পদ্ধতি করতে বলেছে। প্রত্যক্ষ পদ্ধতি কাজে লাগাবো আমরা, এই যে ছক আমরা করব, এক্সআই এফআই আর এক্সআই এফআই। এক্সআই এর জায়গায় এক্সআইগুলো বসিয়ে দেওয়া আছে। বছরগুলো কত আছে, 15 আছে, 16 আছে, 17 আছে, 18 আছে, 19 আছে, 20 আছে, যে 15, 16, 17, 18, 19, 20। 15 জনের রয়েছে, 15 বছরের রয়েছে 4 জন ছেলে, যে 4 জন ছেলে, 15 বছর রয়েছে 4 জন ছেলে, পরিসংখ্যাটা হচ্ছে 4। তারপর 16 জনের রয়েছে 7 জন ছেলে, 16 বছরের 7 জন ছেলে, এই যে পরিসংখ্যাটা হচ্ছে 7। 17 বছরের 10 জন, তারপর হচ্ছে 18 বছরের 10 জন, 19 বছরের 5 জন, 20 বছরের 4 জন। এবার এফআইগুলো লিখে দেওয়া হলো। তারপর এখানে কী ছক করা আছে, এক্সআই এফআই দিয়ে তারপর কী হচ্ছে, তাহলে এক্সআই এফআই মানে কি, এর সঙ্গে এটা গুণ, এর সঙ্গে এটা গুণ, 15 সঙ্গে 4 গুণ, 15 সঙ্গে 4 গুণ করে এটা, 16 সাথে 7 গুণ করে এখানে, 17 সঙ্গে 10 গুণ করে এখানে, 18 সঙ্গে 10 গুণ করে এখানে, 19 সঙ্গে 5 গুণ করে এখানে, 20 সঙ্গে 4 গুণ করে এখানে। তবে এখানে কী করতে হবে, এইগুলো সব যোগ করা হলো, এক্সআই এফআই সব যোগ করে দেওয়া হলো। তবে এখানে কী করা হবে, এফআই এর সামেশন নেওয়া হচ্ছে, মানে কি এগুলো সব যোগ করে এখানে লেখা হলো। তারপর সূত্র লাগাতে হবে, সূত্রটা কি, সামেশন অফ এক্সআই এফআই বাই সামেশন অফ এফআই। তার মানে কি, এইটা বাই এইটা, এটা করলে যা আসে সেটাই হচ্ছে আমাদের গড়, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় আমাদের নির্ণয় হয়ে গেল। তবে যে 2 দাগ, গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা দেওয়া আছে, সদস্য সংখ্যা দেওয়া আছে, পরিবারের সংখ্যা দেওয়া আছে। তো আমাদের কী করতে বলেছে, গড় সদস্য সংখ্যা আমাদের নির্ণয় করতে দিয়েছে। এখানে দেখো দুটো দিয়ে সংখ্যা লেখা আছে, এখানে কোনটা আমাদের হবে, পরিসংখ্যা হবে, আর কোনটা আমাদের এক্সআই হবে, সেটা আমাদের চিনতে হবে। সেটা ভালো করে পড়ো। এখানে কী লেখা আছে, গড় সদস্য সংখ্যা বার করতে দেওয়া আছে। গড় সদস্য সংখ্যা মানে কি, কার গড় নিতে বলা আছে, সদস্য সংখ্যার গড় নিতে বলা আছে। মানে কি, এক্সটাকে এখানে, এক্সটা হচ্ছে এখানে সদস্য সংখ্যা, মানে এক্সটা কোনটা, সদস্য সংখ্যা হবে। তাহলে পরিবারের সংখ্যাটা কী হবে, পরিবারের সংখ্যাটা তাহলে এফআই হবে। এক্সআই হচ্ছে আমাদের সদস্য সংখ্যা হয়ে যাবে, এবং পরিবারের সংখ্যা হচ্ছে আমাদের হয়ে যাবে এফআই। বোঝা গেল তো, গড় সদস্য সংখ্যা নির্ণয় করতে বলা আছে, মানে কি সদস্য সংখ্যার গড়টা নির্ণয় করতে বলা আছে। মানে সদস্য সংখ্যাটার গড় মানে কি, সদস্য সংখ্যাটা এক্স, তবে নিশ্চয়ই এক্সটা হচ্ছে সদস্য সংখ্যা, তাহলে বাকিটা হচ্ছে পরিসংখ্যা। পরিসংখ্যাটা তাহলে কোনটা হবে, পরিবার সংখ্যাটা পরিসংখ্যা, চেনাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তার মানে কি, আমাদের এক্সের ঘরে আমাদের লিখতে হবে, সদস্য সংখ্যার ঘরে আমাদের এইগুলো সব লিখে যেতে হবে, 2, 3, 4, 5, 6, 7, এগুলো সব এক্সের ঘরে লিখে দেওয়া হলো। আর এফআইগুলো কোনগুলো, এফআইগুলো এগুলো 6, 2, সদস্য সংখ্যা 2, এরকম পরিবার কত রয়েছে, 6টা। সদস্য সংখ্যা 3, এরকম পরিবার কটা রয়েছে, 8টা। সদস্য সংখ্যা 4, পরিসংখ্যা এরকম কটা রয়েছে, পরিসংখ্যা এরকম কটা পরিবার রয়েছে, 14টা। 5জন সদস্য সংখ্যা বিশিষ্ট পরিবারের সংখ্যা কত, 15। 6জন সদস্য সংখ্যা বিশিষ্ট পরিবারের সংখ্যা কত, 4। 7জন সদস্য সংখ্যা বিশিষ্ট পরিবারের সংখ্যা হচ্ছে 3। এবারে লিখে দেওয়া হলো এক্সআই এফআই। এবার আমাদের কোন পদ্ধতি নির্ণয় করতে বলেছে, সেই পদ্ধতি কাজে লাগিয়ে করতে হবে, কল্পিত গড় পদ্ধতি করতে বলেছে। তার আমরা যে কোনো একটা এক্সের মধ্যে যে কোনো একটাকে আমরা কল্পিত গড় বলে ধরে নিলাম। এখানে যেমন আমি 4কে যেরকম কল্পিত গড় বলে ধরে নিলাম, ঠিক আছে। তার মধ্যে সূত্র লাগাতে হবে, এখানে বিচ্যুতি করতে হবে, বিচ্যুতির জন্য এক্সআই মাইনাসে, তার মানে কি 6 - 4। প্রথম লাইনে হচ্ছে 6 - 4, এখানে এ মানে হচ্ছে যেহেতু 4, এখানে 6 - 4 মানে -2। তারপরে হচ্ছে সরি, এক্সআই মাইনাস এ, তো এক্সআইটা এখানে কে 2, 2 - 4 মানে কি, 2 - 4 মানে হচ্ছে -2, তার মানে কত, 3 - 4 মানে কত, এখানে কত হবে, 3 - 4, 3 - 4 মানে কত, -1। তারপর এখানে কত, 4 - 4 মানে 0। তারপর এখানে 5 - 4 মানে কত, 1। 6 - 4 মানে কত, 2। 7 - 4 মানে কত, 3। তো তাহলে এগুলো সব বেরিয়ে গেল, বিচ্যুতিগুলো সব বেরিয়ে গেল। এবার আমাদের এখানে কী করতে হবে, এফআই ডিআইগুলো নির্ণয় করতে হবে। এফআই মানে কত, 6, আর ডিআই মানে কত, এইটা 6 × -2 মানে -12। এবার 8 × -1 মানে -8। 10 × 0 মানে 0। 15 × 1 মানে 0। 15 × 1 মানে 15। এবার এফআইডিগুলো নির্ণয় করা হলো। তবে আমরা এখানে কী করলাম, সামেশন অফ এফআইডিআই, মানে এগুলো সব যোগ করে দিলাম, এগুলো সব যোগ করে দিলাম। এখানে সামেশন অফ এফআই করলাম, এগুলো সব যোগ করে দিলাম। তারপর আমরা কী করলাম, এইটা হচ্ছে আমাদের সূত্র, আমাদের কল্পিত করার সূত্র কী ছিল, এ প্লাস ডি বার ছিল। আর ডি বার মানে কি, ডি বার মানে হচ্ছে সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই। তো সেটাই এখানে করা হচ্ছে। সামেশন অফ এফআই ডিআই মানে কি, যেটা বেরিয়েছে 12, আর সামেশন অফ এফআই মানে 50, মানে কি এখানে কত আসছে, 12/50। 12/50, তার সঙ্গে কল্পিত গড়টা যোগ করে দেওয়া হয়েছে, এ প্লাস, এখানে কল্পিত গড়টা আমরা কী ধরেছিলাম, 4 ধরেছিলাম, 4 বসিয়ে দেওয়া হয়েছে। তো যেটা যোগ করলে যা আসছে সেটাই হচ্ছে অ্যান্সার আসছে 4.24। তারপর যে 3 দাগ, 3 অঙ্কটা কী আছে, যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 20.6 হয়, তবে এর মান নির্ণয় করো। আমাদের একটা গ্যাপ রেখে দিয়েছে, সেটার মান আমাদের নির্ণয় করতে বলেছে। তো এখানে ছকটা দেখো ভালো করে, এই যে
এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা এখানে লিখে দিলাম চলগুলো সব এক্সআই, তারপর পরিসংখ্যা সব এফআই, তারপর আমরা লিখে দিলাম এখানে 10, তারপর 15, তারপর এর জায়গায় এ লিখে দিলাম, তারপর 25, তারপর 35, তারপর এফআইগুলো সব লেখা আছে পরিসংখ্যাগুলো, মানে কি যেহেতু 10, তারপর পরিসংখ্যা হচ্ছে 3, 10-এর জন্য পরিসংখ্যা 3, 15-এর জন্য পরিসংখ্যা 10, এর জন্য পরিসংখ্যা হচ্ছে 25, 25-এর জন্য পরিসংখ্যা হচ্ছে 7, সব লেখা আছে, 35-এর জন্য পরিসংখ্যা হচ্ছে 5। তবে এখানে নির্ণয় করলাম কি এক্সআই এফআই সব নির্ণয় করে দিলাম, এক্সআই এফআই এখানে ছকটা করলাম এক্সআই এফআই, এক্সআই ইন্টু এফআই গুণ করলাম, এখানে 15 ইন্টু 10 গুণ করলাম 150 হলো, এ ইন্টু 25 গুণ করলাম 25 হলো, 25 ইন্টু 7 গুণ করলাম 175 হলো, 35 ইন্টু 5 গুণ করলাম 125 হলো, 175 হলো। তার মানে তারপরে কী করলাম, আমরা প্রত্যক্ষ পদ্ধতি কাজে লাগানোর চেষ্টা করছি। পরিসংখ্যাগুলো সব যোগ করলাম এখানে, সামেশন অফ এফআই মানে কত 50, এখানে পরিসংখ্যাগুলো যোগ করলে কত আসবে 30 প্লাস 150 প্লাস 25 প্লাস 175 প্লাস 175 যোগ করলে কত আসবে, যোগ করলে এই জিনিসটা আসবে 530 প্লাস 25। এবার আমাদের সূত্র কি, আমাদের এমনি গড়ের সূত্র কি সামেশন অফ এফআই এক্সআই, সামেশন অফ এফআই এক্সআই বাই মানে প্রত্যক্ষ পদ্ধতিতে সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। তো সেই জিনিস এখানে করা হচ্ছে। সামেশন অফ এফআই এক্সআই মানে কী হবে, সামেশন অফ এফআই এক্সআই মানে এইটা 530 প্লাস 25 বাই মানে কত, বাই হচ্ছে 50 হবে সামেশন অফ এফআই, আর সেটারই মান দেওয়া আছে, যৌগিক গড়ের মান 20.6 দেওয়া আছে, সেটা সমান হচ্ছে 20.6। এবার আমাদের এটা সলভ করতে হবে, এই জিনিসটা আমাদের সলভ করতে হবে, কোনাকুনি গুণ করে দেওয়া হলো, কোনাকুনি গুণ করলে এর মান বেরিয়ে আসবে, হিসাব করলে এর মানটা বেরিয়ে আসবে, ঠিক আছে। তারপরে 3-এর দাগ হলো, তারপরে 4-এর দাগ কী আছে, যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয়, পি এর মান নির্ণয় করো। একই ধরনের অঙ্ক, যে কোনো একটা পদ্ধতি আমরা কাজে লাগাতে পারি। এখানে যেরকম পি এর মান বার করতে দিয়েছে, পি এর মানটা কি পরিসংখ্যা একটা, একই রকমভাবে এক্সআইয়ের জায়গায় এক্সআইগুলো সব লিখে দেওয়া হলো, পরিসংখ্যা এফআইয়ের জায়গায় এফআইগুলো সব লিখে দেওয়া হলো, তারপরে এক্সআই এফআই গুণ করে দেওয়া হলো, জাস্ট সূত্র লাগানো হলো সামেশন এফআই এক্স বাই এফআই। এখানে কত আসবে, সামেশন এফআই এক্স বাই এক্সআই এফআই করলে 435 প্লাস 10 পি, এখানে সামেশন এফআই করলে আসবে 17 প্লাস পি 27 প্লাস পি, সেটা সমানই দেওয়া আছে যৌগিক গড় 15। তো এটা সমান হচ্ছে 15, এখান থেকে সলভ করলে চলে আসবে, এই যে সলভ করলে চলে আসবে মান। তারপরে 4-এর দাগ হলো, তারপরে হচ্ছে 5-এর দাগ। রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যার আম ভরে পাইকারি বাজারে নিয়ে রাখলেন, কতগুলি আম রাখলেন নিচে তথ্য দেওয়া হলো। এখানে কিন্তু ভালো করে দেখে নিতে হবে এটা শ্রেণী সীমানা রয়েছে না শ্রেণী সীমা রয়েছে। এখানে দেখো শ্রেণী সীমানা রয়েছে, কোনো অসুবিধা নেই তাতে। 50 থেকে 52, 52 থেকে 54, 54 থেকে 56, মানে কি এগুলো সব শ্রেণী সীমানা রয়েছে। তো আমাদের যে কোনো পদ্ধতি করতে হবে, যে কোনো পদ্ধতিতে বলে দেওয়া আছে, যে কোনো পদ্ধতি আমরা করতে পারি। এই যে এখানে জাস্ট প্রত্যক্ষ পদ্ধতি করে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই তাতে। আমাদের কী করতে হবে, 50 থেকে 52, 52 থেকে 54 এগুলো সব শ্রেণী সীমানাগুলো। তবে বাক্স সংখ্যাগুলো মানে কি, এগুলো সব বাক্স সংখ্যাগুলো সব এফআই, বাক্স সংখ্যাগুলো সব এফআই, আর আমের সংখ্যাগুলো সব এখানে শ্রেণী সীমানা, এগুলো সব তাদের শ্রেণী মধ্যক নির্ণয় করতে হবে। তো 50 প্লাস 52/2 মানে 51, সব শ্রেণী মধ্যকগুলো সব নির্ণয় করা হয়েছে। 52 প্লাস 54/2 মানে 53, 54 প্লাস 56/2 মানে 55, মানে কি এর মিডিল টার্মটা 56 থেকে 58 মিডিল টার্ম কত 57, 58 থেকে 60 মিডিল টার্ম কত 59। এগুলো সব শ্রেণী মধ্যকগুলো, এগুলো সব এক্সআই, বাক্স সংখ্যাগুলো সব হচ্ছে এফআই। তারপরে ছকটা কী লেখা আছে, তারপরে ছকটা হচ্ছে এফআই এক্সআই। এবার আমাদের সূত্র আমরা কি জানি, এফআই এক্সআই বাই সামেশন এফআই, এটাই মানে হচ্ছে আমাদের এক্স বার। তো প্রত্যক্ষ পদ্ধতিতে এই যে সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন এফআই, এটাই হচ্ছে করলে অ্যান্সার বেরিয়ে গেল আমাদের। তারপর হচ্ছে 6-এর দাগ। এখানে কী বলা আছে, মহিদুল পাড়ার হাসপাতালে 100 জন রোগীর ছক নিচে দেওয়া হলো, বয়স দেওয়া আছে, রোগীর সংখ্যা দেওয়া আছে। কী বলেছে, রোগীর গড় বয়স হিসাব করি। এবার দেখো একটা শ্রেণী সীমানা দেওয়া আছে না, শ্রেণী সীমা দেওয়া আছে, শ্রেণী সীমানাই দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, যেখানে শেষ হয়েছে সেখানেই শুরু হয়েছে, জাস্ট তাহলে একই রকমভাবে হবে, কোনো অসুবিধা নেই। জাস্ট এখানে ছক করা হলো, বয়সের ছকটা দিয়ে, তারপরে রোগীর সংখ্যাগুলো সব এফআই, তবে এক্সআই হচ্ছে সব শ্রেণী মধ্যকগুলো নিয়ে নেওয়া হলো, দিয়ে তারপর সামেশন, তারপর হচ্ছে এফআই এক্সআইগুলো নির্ণয় করা হলো। তারপর আমাদের সূত্র লাগানো হলো সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, দিদি আমাদের অ্যান্সার চলে এলো। তারপর হচ্ছে 7-এর দাগ। এখানে কী বলা আছে, প্রত্যক্ষ পদ্ধতিতে করতে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। এখানে দেখো শ্রেণী সীমানায় দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, সোজা অঙ্ক, ঠিক আছে। 1-এর দাগ এই যে প্রথমে শ্রেণী সীমানাগুলো দেওয়া আছে, তারপর পরিসংখ্যাগুলো লিখে দেওয়া হলো, 4, 6, 10, 6, 4, 4, 6, 10, 4, প্রত্যেকটা শ্রেণী সীমানা লিখে দেওয়া হলো। তবে শ্রেণী মধ্যকগুলো কীভাবে নির্ণয় হবে, এগুলো সব শ্রেণী মধ্যক প্রথম সংখ্যাটা প্লাস দ্বিতীয় সংখ্যাটা বাই 2 করে শ্রেণী মানে মাঝখানে টার্মগুলো সব নির্ণয় করা হলো, সব শ্রেণী মধ্যকগুলো সব নির্ণয় করলো, সেগুলি সব হচ্ছে এক্সআই। তারপর হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই,
এফআই এক্সআইগুলো গুণ করে এফআই এর সঙ্গে এক্সআই গুণ করে এখানে, এফআই এর সঙ্গে এক্সআই গুণ করলে 6-এর সঙ্গে 15 গুণ করলে এখানে, 10-এর সঙ্গে 25 গুণ করে এখানে, এবার করে এফআই এক্সআইগুলো সব নির্ণয় করা হলো। তবে সূত্রটা কি, সামেশন এফআই এক্স বাই এফআই এক্সআই বাই এফআই, তার মানে কি এগুলো সব যোগ করা হলো, সব যোগ করা হলো, আর এগুলো সব যোগ করা হলো, দিয়ে ভাগ করে দেওয়া হলো, তাহলে বেরিয়ে গেল গড়টা, তাই তো। তারপরে অঙ্ক 7 দাগের 2, এখানেও শ্রেণী সীমানাই দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, একই ধরনের অঙ্ক, সোজা অঙ্ক, ব্যাস সোজা অঙ্ক একবারে। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এগুলো সব শ্রেণী মধ্যকগুলো সব নির্ণয় করা হলো। শ্রেণী সীমানা দেওয়া থাকলে শ্রেণী মধ্যক নির্ণয় করতে হতো, শ্রেণী মধ্যকগুলোই তো তখন এক্সআই হিসেবে কাজ করে, তাই তো এখানে করা হচ্ছে। তো এখানে করা হলো এক্সআইগুলো সব নির্ণয় করা হলো, শ্রেণীর মধ্যকগুলো সব নির্ণয় করা হলো। 60 প্লাস 70/2 মানে 65, 50 প্লাস 60/2 মানে 55, মানে কি জাস্ট মিডিল টার্মগুলো, 40 থেকে 50-এর মিডিল টার্মটাকে 45, 30 থেকে 40-এর মিডিল টার্মটাকে 35, 20 থেকে 30-এর মিডিল টার্মটাকে 25, 10 থেকে 20 মিডিল টার্মটাকে 15। আর এফআইগুলো কী কী দেওয়া আছে সব, 10 থেকে 20-এর মধ্যে কতজন রয়েছে, 10 থেকে 20-এর মধ্যে কতজন রয়েছে, 10 জন রয়েছে। 20 থেকে 30-এর মধ্যে কতজন রয়েছে, 16 জন রয়েছে। 30 থেকে 40-এর মধ্যে কতজন রয়েছে, 20 জন রয়েছে, 20 জন রয়েছে। 40 থেকে 50-এর মধ্যে 30 জন রয়েছে। 50 থেকে 60-এর মধ্যে 13 জন রয়েছে। 60 থেকে 70-এর মধ্যে 11 জন রয়েছে। জাস্ট এগুলো সব এফআই হিসেবে লিখে দেওয়া হলো। তারপর সামেশন অফ এফআই এখানে করে দেওয়া হলো যোগ করে দিয়ে। তবে এখানে কী করা হলো, এফআই এক্সআইগুলো সব গুণ করা হলো, এফআই এক্সআইগুলো সব বার করা হলো, এখানে এফআই ইন্টু এক্সআই করে এখানে এফআই এক্সআইগুলো সব বার করে দেওয়া হয়েছে, দিয়ে যোগ করে দেওয়া হয়েছে সামেশন অফ এফআই এক্সআই। তারপর যে নির্ণয় গড়টা নির্ণয় করা হবে কি, সামেশন অফ এফআই এক্স বাই এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই, ব্যাস এটাই হলো আমাদের অ্যান্সার। সোজা অঙ্ক এটা ছিল। তারপরে 8-এর দাগ হচ্ছে কল্পিত গড় পদ্ধতিতে আমাদের নির্ণয় করতে দিয়েছে। কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যগুলির গড় নির্ণয় করি। এখানে কী দেওয়া আছে, শ্রেণী সীমানা দেওয়া আছে না শ্রেণী সীমা দেওয়া আছে, শ্রেণী সীমানা দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। কল্পিত গড় পদ্ধতিতে করতে হবে। এই যে আমাদের এখানে শ্রেণী সীমানাগুলো দেওয়া আছে, শ্রেণী মধ্যকগুলো নির্ণয় করে দিলাম, পরিসংখ্যাগুলো লিখে দেওয়া হলো, দিয়ে আমাদের বিচ্যুতিগুলো বার করা হলো। যে কোনো একটাকে আমরা কল্পিত গড়টাকে আমরা কোনটা ধরে নিয়েছি, এ বলতে আমরা কোনটাকে ধরে নিয়েছি, এটাকে 100টাকে আমরা এখানে কল্পিত গড় বলে ধরে নিয়েছি। দিয়ে তারপর হিসাব করলাম, এক্সআই মাইনাস আই করে বিচ্যুতিগুলো সব বার করলাম, দিয়ে এখানে এফআইডিআই করলাম, দিয়ে তারপরে সামেশন অফ এফআইডিআই বাই এফআই সামেশন অফ এফআই এ প্লাস কল্পিত গড়ের সঙ্গে এটা যোগ করে দিলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে, তাই তো। স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর হচ্ছে 2-এর দাগও একই ধরনের অঙ্ক, সোজা অঙ্ক, শ্রেণী সীমানা দেওয়া আছে, কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করতে দিয়েছে। এই যে 25 থেকে 55, 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, 25 থেকে 35-এর মধ্যে কতজন রয়েছে, 4 জন। 35 থেকে 45-এর মধ্যে 10 জন, 45 থেকে 55-এর মধ্যে 8 জন, 55 থেকে 65-এর মধ্যে 12 জন, 65 থেকে 75-এর মধ্যে 6 জন। তবে শ্রেণী মধ্যকগুলো নির্ণয় করলাম, এগুলো সব শ্রেণী মধ্যকগুলো বাই টু করে প্লাস করে বাই টু করে 25 প্লাস 35/2 মানে 30, এগুলো মানে মাঝখানের টার্মগুলো সব শ্রেণীর মধ্যে হিসেবে কাজ করে গেল। তবে বিচ্যুতিগুলো নির্ণয় করলাম, এখানে আমরা এ বলতে কোনটাকে ধরে নিই, কল্পিত গড় বলতে আমরা এটাকে ধরে নিয়েছি, এটাকে আমরা 50টাকে আমরা কল্পিত গড় বলে ধরে নিয়েছি। কল্পিত গড় মানে যেটাকে খুশি ধরতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখানে 50কে কল্পিত গড় বলে ধরা হয়েছে। বিচ্যুতিগুলো নির্ণয় করা হয়েছে এক্সআই থেকে বিয়োগ করে এক্সআই এখানে কত কত রয়েছে, এই যে 30 থেকে বাদ দেওয়া হয়েছে 50 -20, 40 থেকে -50 বিয়োগ করে -10 এই করে করা হলো। তারপর এখানে কী করা হলো, এফআইডিআইগুলো সব বার করা হলো। এফআইডিআই মানে কি, এখানে ডিআই সব এগুলো, এফআই সব হচ্ছে এইগুলো 4-এর সঙ্গে -20 করে এইটা, 10-এর সঙ্গে -10 করে এইটা, 8-এর সঙ্গে 0 করে এইটা, 10-এর সঙ্গে 12-এর সঙ্গে 10 গুণ করে 120, 6-এর সঙ্গে 20 গুণ করে 120, এভাবে হয়ে গেল এফআইডিআইগুলো। দিয়ে এফআইডিআইগুলো এখানে অ্যাড করে দিলাম, সামেশন অফ এফআইডিআই হয়ে গেল। এখানে যে সামেশন অফ এফআই হয়ে গেল। এবার আমার সূত্রটা কী ছিল, এক্স বারের সূত্রটা কী ছিল, কল্পিত গড় পদ্ধতির ক্ষেত্রে এ প্লাস ডি বার, আর ডি বার মানে কি, ডি বার মানে হচ্ছে এইটা সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই, এটি হচ্ছে আমাদের ডি বারের সূত্র। তো সেই জিনিস এখানে করে দেওয়া হলো, হিসাব করে দেওয়া হলো। সামেশন অফ এফআই ডিআই কত বেরিয়েছে, 60 বেরিয়েছে। সামেশন অফ এফআই কত বেরিয়েছে, 40 বেরিয়েছে। তো 60/40, তার সঙ্গে কল্পিত গড়টা যোগ করে দিলে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের গড় বেরিয়ে গেল। তারপর হচ্ছে 9-এর দাগে হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে হিসাব করতে দিয়েছে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমাদের হিসাব করতে দিয়েছে। 1-এর দাগটা দেখো, এই যে 1-এর দাগটা এখানে ছকটা জাস্ট করতে হবে। শ্রেণী সীমানা দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, শ্রেণী সীমা নয় শ্রেণী সীমানাই দেওয়া আছে। তবে শ্রেণী মধ্যকগুলো বার করা হলো, তারপরে হচ্ছে পরিসংখ্যাগুলো লিখে দেওয়া হলো। তবে ইউআইটা বার করা হলো, ইউআইটা এখানে গ্যাপটা কত করে রয়েছে, 30-এর গ্যাপ রয়েছে, মানে এখানে 30 দিয়ে ভাগ করে দেওয়া হলো ইউআইগুলো, দিয়ে এফআই ইউআই বার করা হলো। দিয়ে আমাদের সূত্রটা লাগানো হলো। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এ প্লাস এইচ ইন্টু
ইউ বার, এ প্লাস এইচ ইন্টু ইউ বার, তাই তো। এখানে এটা কত, এটা এখানে আমরা 75 বলে ধরে নিয়েছিলাম, তারপরে ইউটা এখানে বার করতে হবে, ইউ বারটা এখানে বার করতে হবে। ইউ বারটা কীভাবে বার হবে, ইউ বারটা এখানে বার হবে, ইউ বারের সূত্র যা সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই, তো সেটাই এখানে লেখা হয়েছে দেখো, ইউ বারের সূত্রটা এইটা। তারপর হচ্ছে এইচটা কত ছিল, এইচটা যেখানে ছিল 30, যে এইচটা ছিল এখানে 30, প্রত্যেকটা এখানে 30-এর গুণিতক হওয়ার কথা ছিল, এখানে 30 দিয়ে প্রথমে ভাগ করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের সূত্র লাগিয়ে আমাদের অঙ্কটা করে নিয়েছে। ঠিক আছে, জাস্ট সূত্র লাগিয়ে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এইসব বড় বড় অঙ্কগুলো শর্ট কোশ্চেনের ক্ষেত্রে একটুখানি বুঝতে হবে। শর্ট কোশ্চেন 1 নম্বর 2 নম্বর অঙ্কগুলো যেগুলো থাকবে সেগুলো শর্ট কোশ্চেন থাকবে। শর্ট কোশ্চেনগুলো একটুখানি ভেবেচিন্তে করবার জন্য একটুখানি বুঝতে হবে, নইলে বড় বড় কোশ্চেনগুলো সমস্ত সূত্র লাগিয়েই হয়ে যাবে। তারপরে হচ্ছে 2 দাগ, শ্রেণী সীমানা দেওয়া আছে, একই ধরনের অঙ্ক, ব্যাস এই যে এখানে শ্রেণী সীমানা দেওয়া আছে। তবে শ্রেণী মধ্যকগুলো সব নির্ণয় করা হলো, পরিসংখ্যাগুলো সব লিখে দেওয়া হলো, ইউআই নির্ণয় করানো হলো। এখানে কত গ্যাপ কত আছে, 14 আছে গ্যাপ, 14 দিয়ে যেন ভাগ করে ইউআইগুলো নির্ণয় করা হলো। তারপর সামেশন অফ এফআই ইউআই করা হলো, এখানেও তারপর সূত্র লাগানো হলো, এ প্লাস 14 ইন্টু এফআই ইউআই ইন্টু এফআই, এইচ এখানে 14, তাই তো। এ প্লাস এইচ ইন্টু ইউবার মানে কি, ইউবার মানে হচ্ছে এইটা এফআই ইউআই বাই এফআই ইউআই যোগ করে কত বেরিয়েছে, 8 বেরিয়েছে। আর ইউআই বলতে কত বেরিয়েছে, সামেশন এফআই মানে কত, সামেশন এফআই মানে 90 বেরিয়েছে, ব্যাস এটা হিসাব করা হলো। আর এইচ মানে কত, এখানে কতর গুণিতক হওয়ার কথা, এই যেটা হচ্ছে শ্রেণী সীমানা যত হচ্ছে গ্যাপ রয়েছে এখানে, কত কত করে গ্যাপ রয়েছে, 0 থেকে 14 মানে 14 করে গ্যাপ, মানে এইচ মানে হচ্ছে এখানে 14, তাই না, এখানে 14 দিয়েই ভাগ করা হয়েছিল, এখানে আবার 14 দিয়ে গুণ করা হচ্ছে, এখানে দেখো 14 দিয়ে ভাগ করা হয়েছিল, এখানে আবার 14 দিয়ে গুণ করে দেওয়া হচ্ছে, তেমন এই সূত্রটার কাজে লাগালেও দিয়ে আমাদের বেরিয়ে গেল। এর মানে এখানে কত ধরেছিলাম, কল্পিত গড় সমান আমরা 35 ধরেছিলাম, বসিয়ে দিলাম, হয়ে গেল অ্যান্সার। তারপর যে 10-এর দাগ, যদি যদি নিচের সংখ্যা পরিসংখ্যা বিভাজন তালিকার মান যৌগিক গড় 24 হয়, তাহলে পি এর মান নির্ণয় করে লিখি। সোজা অঙ্ক এবং এখানে শ্রেণী সীমানাই দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। এখানে কোন পদ্ধতি বলা আছে, কোনো পদ্ধতি বলা নেই, তাহলে আমরা প্রত্যেক পদ্ধতি আমরা কাজ লাগাতে পারি। সব শ্রেণী সীমানাগুলো সব লিখে দিলাম, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 0 থেকে 10-এর মধ্যে কতজন রয়েছে, 15 জন, 10 থেকে 20-এর মধ্যে 20, 20 থেকে 30-এর মধ্যে 35, 30 থেকে 40-এর মধ্যে পি জন, ঠিক আছে, 40 থেকে 50-এর মধ্যে 10 জন। এবার তাহলে শ্রেণীর মধ্যেগুলো নির্ণয় করলাম, 10 থেকে 20-এর মিডিলকে 10 প্লাস 20/2 মানে 5, 10 থেকে 20-এর মিডিলকে 15, 20 থেকে 30-এর মিডিলকে 25, 30 থেকে 40-এর মিডিলকে 35, 40 থেকে 50-এর মিডিলকে 45। তারপর এখানে কী করা হলো, এফআই এক্সআই এর একটা ছক করা হলো। তারপর আমাদের সূত্রটা কি, সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই, এটাই কি, এটাই হচ্ছে যৌগিক গড়। তারপর কি সামেশন অফ এফআই এক্সআই মানে কত, এইগুলো যোগ করে কত আসছে, 1700 প্লাস 35p, 1700 প্লাস 35p, আর নিচে কত আসবে, নিচে আসবে এফআই, নিচে আসবে 80p, ব্যাস। এবার সেটারই মান আমাদের দেওয়া আছে, যৌগিক গড়ের মান এখানে 24 দেওয়া ছিল, এটার মান হচ্ছে 24, এবার এটা হিসাব করলে পি এর মান চলে আসবে 20। তারপর হচ্ছে 11 দাগ, আলোচনা সভায় উপস্থিত, এগুলো সব দেওয়া আছে। এখানে ভালো অঙ্ক দেখো, 30 থেকে শুরু হয়েছে, 34 শেষ হয়েছে, 35 থেকে স্টার্ট হয়েছে, 39 শেষ হয়েছে, মানে কি এখানে সব শ্রেণী সীমা দেওয়া আছে। আমাদের এখানে কী করতে হবে, শ্রেণী সীমানা বার করতে হবে। শ্রেণী সীমানা বার করার জন্য আমাদের 0.5 করে করতে হবে। দেখো 0.5 দিয়ে করে করে নিয়েছি, 30 থেকে 34 ছিল, এই যে 29.5 থেকে 34.5 করে নিয়েছি, মানে 30-এর 0.5 আগে, 34-এর 0.5 পরে করে নেওয়া হয়েছে। তারপর এফআইগুলো সব লেখা আছে, রোগীর সংখ্যাগুলো সব এফআই। তবে শ্রেণী মধ্যকগুলো নির্ণয় করা হয়েছে, এইটাকে শ্রেণী সীমানা ধরে শ্রেণী মধ্যকগুলো সব নির্ণয় করে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ইউআই নির্ণয় করা হয়েছে। এখানে গ্যাপ কত ছিল, গ্যাপ হচ্ছে এখানে কত ছিল, 29.5 থেকে 34, গ্যাপ কত 5। এখানে ইউআইগুলো নির্ণয় করার সময় 5 দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। তারপর এখানে জাস্ট এবারে কল্পিত গড় যেমন আমরা করতে হয়, মানে আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতি করেছে, ক্রমবিচ্যুতি পদ্ধতি করলে কী হবে, এটা হচ্ছে সূত্র। এইচ মানে এখানে কত, এইচ মানে হচ্ছে এখানে হচ্ছে 5। তারপর সামেশন এফআই ওয়াই নির্ণয় করলাম, সামেশন এফআই করলাম, তারপর সূত্র লাগিয়ে দিলাম, তাহলেই বেরিয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তারপর যে 12 দাগ কী আছে অঙ্ক, একই ধরনের অঙ্ক। এটা হচ্ছে আমাদের শ্রেণী সীমা দেওয়া আছে, শ্রেণী সীমানা দিয়ে করতে হবে। ঠিক আছে, সোজা অঙ্ক, ব্যাস। এখানে কী আছে, 5 থেকে 14 আছে, 5 থেকে 14 আছে মানে কি, সেটা কার মধ্যে রয়েছে, নিশ্চয়ই এটা 4.5 থেকে 14.5-এর মধ্যেই রয়েছে, তো সেখানে করা আছে 4.5 থেকে 14.5। তারপরে দেওয়া আছে 15 থেকে 24, মানে কি এটা 14.5 থেকে 24.5 এরকমভাবে রয়েছে। এবার শ্রেণী সীমানাগুলো নির্ণয় করে নিলাম শ্রেণী সীমা থেকে। তারপরে যে পরিসংখ্যাগুলো দেওয়া আছে,
5 থেকে 14 মধ্যে কতজন রয়েছে? 3 জন রয়েছে। তার মানে কি এর থেকে 4.5 থেকে 14.5 এর মধ্যে তাহলে কতজন থাকবে? 3 জন থাকবে। তো 14.5 থেকে 24.5 এর মধ্যে 6 জন, 24.5 থেকে 34.5 থেকে 18 জন, এবার করে সব পরিসংখ্যা করে সব লিখে দেওয়া হলো। তারপর এখানে নিচে হচ্ছে সামেশানটা যোগ করে দেওয়া হলো, এফআইগুলো সব যোগ করে দেওয়া হলো, এফআইগুলো সব যোগ করে দেওয়া হলো। তারপরে শ্রেণী মধ্যক, এই যে শ্রেণী সীমানাগুলো যেগুলো নেওয়া হয়েছে তার হচ্ছে প্রত্যেকটা শ্রেণী মধ্যক নিতে হবে, প্রত্যেকটা শ্রেণী মধ্যক, এগুলো হচ্ছে সব এক্সআই হিসেবে কাজ করে যাবে, এগুলো সব এক্সআই হিসেবে কাজ করে যাবে। তারপর হচ্ছে আমাদের এখানে ইয়েটা কত ছিল, এইচটা কত ছিল, গ্যাপটা কত ছিল, শ্রেণী সীমানার প্রত্যেকটার গ্যাপ কত ছিল, 4.5 থেকে 14.5, গ্যাপ কত, 10 করে, ঠিক আছে, 10 করে গ্যাপ। তার মানে কি আমাদের নিশ্চয়ই এটা 10-এর গুণিত হওয়ার কথা, তার এখানে 10 দিয়ে ভাগ করে দিয়েছে। ইউআই মানে হচ্ছে চ্যুতি যেটা, বিচ্যুতি যেটা, মানে এক্সআই মাইনাস এ, এখানে এ মানে এখানে কত করে ধরা হয়েছে, এ বলতে আমরা ধরে নিলাম এটাকে 29.5কে আমরা এ বলে ধরে নিয়েছি, ঠিক আছে। দিয়ে তারপরে সূত্র লাগানো হয়েছে এক্সআই মাইনাস এ বাই 10, এবার করে সূত্র লাগিয়ে ইউআইগুলো বার করানো হয়েছে। তারপরে এখানে এই ছকে করা হয়েছে, এই ছকে করা হয়েছে এফআই ইউআই, দিয়ে আমাদের এফআই ইউআই মানে কি, এইখানে পরিসংখ্যার সঙ্গে এখানে ইউআইগুলো গুণ করে এখানে বসানো হলো প্রত্যেকটাতে, 6-এর সঙ্গে -1, -6, 18-এর সঙ্গে 0 মানে 0, এরকম প্রত্যেকটাতে করা হলো। দিয়ে তারপর অ্যাডটা করা হলো, এফআই ওয়াইগুলো অ্যাডিশন করে সাঁইত্রিশ বেরিয়ে গেল। দিয়ে তারপর আমাদের সূত্র লাগানো হলো, ক্রমবিচ্যুতি সূত্র। ক্রমবিচ্যুতি সূত্র কি, এ প্লাস এইচ ইন্টু ইউবার। ইউবার মানে কি, ইউবার মানে হচ্ছে এইটা সামেশন এফআই ওয়াই বাই এফআই, সামেশন এফআই ওয়াই মানে মান বেরিয়ে গেছে এখানে 37, এখানে 37 বসিয়ে দেওয়া হয়েছে। তবে এর সামেশন এফআই মানে 60, 60 এখানে বসিয়ে দেওয়া হয়েছে, সূত্র বসিয়ে দেওয়া হলো, সামেশন এফআই ওয়াই বাই এফআই মানে 60 বসিয়ে দেওয়া হলো। তারপর হচ্ছে এর মান কত, এইচের মান কত, এইচের মান হচ্ছে 10, যেটা দিয়ে ভাগ করা হয়েছে, মানে গ্যাপটা কত 10 করে, এইচের জায়গায় হচ্ছে 10 বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে এই জায়গায় 10 বসিয়ে দেওয়া হয়েছে। তারপর এর মান কত রয়েছে, কল্পিত গড়ের মান কত রয়েছিলাম 29.5, সূত্র বসিয়ে দিলাম, অ্যান্সার বেরিয়ে গেল। সূত্র বসিয়ে দিলাম, হিসাব করলে যা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। তারপরে যে 13 দাগে হচ্ছে কি বলা আছে, এইটা ভালো অঙ্ক, যেটা হচ্ছে আমাদের প্রয়োগে এরকম ছিল অঙ্ক, আমাদের অনুশীলনত অঙ্ক ছিল এরকম, হচ্ছে এখানে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, এরকমভাবে দেওয়া আছে। ভালো করে ভেবে দেখো তাহলে 50-এর কম যারা, 50-এর থেকে উপরে কেউই পায়নি, ঠিক আছে, সবাই পেয়েছে তাহলে 50-এর কম। আবার 10-এর কম পেয়েছে একজন, 10-এর কম পেয়েছে 5 জন, তাহলে এটা উল্টো দিক থেকে আসবে। দেখো 50 জনের কম পেয়েছে 45 জন, আবার 40-এর কম পেয়েছে 29 জন। তার মানে কি 45 মাইনাস 29 যারা, 45 থেকে 29 জন পেয়েছে 40-এর কম, তার মানে 29-এর থেকে 45-এর মধ্যে যে পরিমাণ গ্যাপ সেটা নিশ্চয়ই 40 থেকে 50-এর ভিতরে নাম্বার পেয়েছে। আবার হচ্ছে 40-এর কম পেয়েছে 29 জন, আবার 30-এর কম পেয়েছে 17 জন, তাহলে 29 মাইনাস 17, এটা যে স্টুডেন্ট এটা নিশ্চয়ই তাহলে 30 থেকে 40-এর মধ্যে পেয়েছে, ঠিক আছে। আবার 20 থেকে 30-এর মধ্যে কারা পেয়েছে, নিশ্চয়ই এইটা 17 থেকে 30-এর থেকে কম পেয়েছে 17 জন, আবার 20 থেকে কম পেয়েছে 9 জন, তার মানে 17 মাইনাস 9, এই সংখ্যাটা যেটা হবে সেটা নিশ্চয়ই তাহলে 20 থেকে 30-এর মধ্যে নাম্বার পেয়েছে। আবার 20 থেকে কম পেয়েছে 9 জন, 20 থেকে কম পেয়েছে 9 জন, আবার 10-এর থেকে কম পেয়েছে 5 জন, তাহলে নিশ্চয়ই 4 জন যারা, 9 মাইনাস 4, 4 জন যারা, এই 4 জন যারা তারা নিশ্চয়ই 10 থেকে 20-এর মধ্যে নাম্বার পেয়েছে, আর বাকিটা সব হচ্ছে 10-এর কম নাম্বার পেয়েছে। তাহলে ছকটা কীরকমভাবে তৈরি হবে, 0 থেকে 10-এর মধ্যে নাম্বার পাবে কজন, 0 থেকে 10-এর মধ্যে তাহলে নাম্বার পাবে এই যে 5 জন। 10-এর কম পেয়েছে যারা তারা নিশ্চয়ই 0 থেকে 10-এর মধ্যে পেয়েছে, আর 10 থেকে 20-এর মধ্যে কারা পাবে, 9 মাইনাস 5 মানে 4, 20 থেকে 30-এর মধ্যে কারা পাবে, 17 মাইনাস 9 মানে 4, আর 20 থেকে 40-এর মধ্যে 20 থেকে নয় 30 থেকে 40-এর মধ্যে, 30 থেকে 40-এর মধ্যে কারা পাবে, ওই যে 29 মাইনাস 17 12, 40 থেকে 50-এর মধ্যে কারা পাবে, 45 মাইনাস 29, 45 মাইনাস 29 মাইনাস 16। এবার তাহলে ছকটা তৈরি হয়ে গেল। এবার আমাদের যা হিসাব করতে হবে, যে কোনো পদ্ধতি কাজে লাগে আমরা হিসাব করতে পারি। এখানে আমাদের কোন পদ্ধতি একটু বলে দিয়েছে, ক্রমযৌগিক পদ্ধতিতে করতে বলেছে, ক্রমযৌগিক পদ্ধতি কাজে লাগানো হয়েছে, দিয়ে এখানে হিসাব করে দেওয়া হয়েছে, এই যে, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে হচ্ছে 14 দাগ, নিচে 64 জনের ছাত্রের প্রাপ্ত গড় নির্ণয় করি। আমাদের কী বলা আছে, প্রাপ্ত নম্বরের গড় 1 থেকে 4, 4 থেকে 9 প্রত্যেকটা দেওয়া আছে, সোজা অঙ্ক। সংকেত কী দেওয়া আছে, সংকেত বলতে কী দেওয়া আছে, যেহেতু প্রত্যেকটি শ্রেণীদৈর্ঘ্য সমান নয় তাই ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করতে পারবো না, ঠিক আছে, প্রত্যক্ষ পদ্ধতি বা কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় করা যাবে। হ্যাঁ, এটা একটা কথা, ক্রমবিচ্যুতি পদ্ধতি করবার জন্য প্রত্যেকটার গ্যাপ কিন্তু সমান হতে হবে। এখানে দেখো শ্রেণী সীমা দেওয়া আছে, শ্রেণী সীমাতে কিন্তু প্রত্যেকটার গ্যাপ কিন্তু সমান নেই। 1 থেকে 4-এর মধ্যে গ্যাপ কত, 3 জন, 4 থেকে 9-এর মধ্যে গ্যাপ কত, 5 জন,
9 থেকে 16-এর মধ্যে গ্যাপ আলাদা, মানে গ্যাপ যখন আলাদা হবে তখন আমরা কল্পিত গড় পদ্ধতি কাজে লাগাতে পারবো না। কল্পিত গড় পদ্ধতি কাজে লাগাতে পারবো, প্রত্যক্ষ পদ্ধতি কাজে লাগাতে পারবো, কিন্তু ক্রমবিচ্যুতি পদ্ধতি কাজে লাগাতে পারবো না। ক্রমবিচ্যুতি পদ্ধতি কাজে লাগাতে পারবো, ক্রমবিচ্যুতি পদ্ধতি তখনই কাজে লাগাতে পারবো যদি কেবলমাত্র গুণিতক হয়। আর গুণিতক হবে কখন? যখন প্রত্যেকটার গ্যাপ যখন সমান হবে। তাহলে এখানে আমরা জাস্ট ই হিসেবে কাজে লাগাবো, আমরা জাস্ট প্রত্যক্ষ পদ্ধতি কাজে লাগিয়ে দেবো। শ্রেণী সীমানা দেওয়া আছে 1 থেকে 4, তার শ্রেণীর মধ্যে হবে তাহলে কত? 1+4/2, 1+4/2 মানে কত? 2.5। 4+9/2 মানে এখানে এর শ্রেণীর মধ্যে হয়ে যাবে 6.5। আবার এখানে 9+16/2, এখানে শ্রেণীর মধ্যে হয়ে 16 থেকে 17 এখানে শ্রেণীর মধ্যে হয়ে যাবে। তবে পরিসংখ্যানগুলো সব দেওয়া আছে, পরিসংখ্যানগুলো সব লিখে দিলাম এফআই এর জায়গায়, দিয়ে সামসাম এফআই করে দিলাম। এখানে এফআই এক্সআই করে দিলাম, জাস্ট প্রত্যক্ষ পদ্ধতি যেরকমভাবে করতে হয় সামনে এফআই এক্সআই করে দিলাম, দিয়ে সামসাম এফআই এক্সগুলো সব যোগ করে দিয়ে সামসাম এফআই এক্সআই সূত্র লাগিয়ে দিলাম, সামসাম এফআই এক্সআই বাই সামসাম এফআই। এবার সূত্র লাগিয়ে যা হলো সেটাই হচ্ছে অ্যান্সার। এখানে মেন ট্রিক যেটা ছিল যে শ্রেণী সীমা আলাদা হলে, মানে গ্যাপগুলো আলাদা আলাদা হলে তখন আমরা এই জিনিসগুলো কাজে লাগাতে পারি না। এই যে ক্রমবিচ্যুতি পদ্ধতিটা আমরা কাজে লাগাতে পারি না, আমরা কল্পিত গড় লাগাতে পারি অথবা প্রত্যক্ষ পদ্ধতি কাজে লাগাতে পারি। এটাই হচ্ছে এখানে অঙ্কটার ক্ষেত্রে মেন ট্রিক ছিল। ব্যাস আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো।